সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরুতে আপনাদের সকলের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি, কারণ টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে আমরা সেশনটিকে সরাসরি ফেসবুক লাইভে নিতে পারিনি। আমরা রেকর্ডিং এর মাধ্যমে পরবর্তীতে আপনাদের কাছে সেশনটি প্রচার করছি। দর্শককে আমাদের বিএল এর নিয়মিত আয়োজনে স্বাগত। আজকের ওয়েবিনারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফৌজদারি বিচার ব্যবস্থায় বিকল্প বিরোধ নিষ্পত্তি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা বাস্তবিক। এবং আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার ডক্টর খালেদ আহমেদ চৌধুরী, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। উপস্থিত রয়েছেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ সৈয়দ আব্দুল্লাহ আল হাবিব এবং জেলা লিগ্যাল এইড অফিসার রাজবাড়ী। এবং সেই সাথে আমাদের সাথে আরো একজন গেস্ট উপস্থিত হওয়ার কথা ছিল, তিনি টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে এই মুহূর্তে উপস্থিত হতে পারছেন না। তিনি হলেন এ.কে.এম. ফয়েজ, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি আর কালক্ষেপ না করে আমাদের অতিথিদের কাছে চলে যাব। তার আগে আমি আমার আজকের অতিথিদের কাছে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে বিকল্প বিরোধ নিষ্পত্তি। এবং আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে দেশে প্রায় ৩৭ লক্ষেরও বেশি মামলা জট রয়েছে, আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। এবং এই যে মামলার জট, সেটা নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি একটি অন্যতম মাধ্যম হতে পারে। এবং সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আপনাদের সাথে আমরা উপস্থিত হয়েছি আমাদের বিজ্ঞ অতিথিদের বিন্দুদেরকে নিয়ে। এবং আজকে পুরো সেশনে আপনাদের সাথে সঞ্চালনায় থাকবো আমি ফারহান মাসুক, প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ ল অ্যালায়েন্স। তো শুরুতে আমি যেতে চাচ্ছি ডক্টর খালেদ আহমেদ চৌধুরী স্যারের কাছে। স্যার, বাংলাদেশে আসলে এডিআর এই শব্দটা যখন আমরা ব্যবহার করি বা এডিআর এর বিষয়ে যখন আলোচনা করি, এবং বিশেষ করে সাম্প্রতিক সময় আসলে যে কয়জনের নাম সবসময় আমাদের সামনে আসে বা আমরা এডিআর বলতে যাদেরকে বুঝি আসলে বাংলাদেশে আইন জগতে, তাদের মধ্যে আপনি অন্যতম। অর্থাৎ আপনার নাম আমরা সবসময় দেখি যে এডিআর এর সাথে রিলেটেড, এবং বাংলাদেশে এডিআর কে প্রমোট করতে আপনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, স্পেশালি সিভিল মামলাগুলোতে। তো স্যার, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে আসলে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়টা কি এবং এটি আসলে কিভাবে কাজ করে, এই ব্যাপারে যদি একটু ধারণা দিতেন স্যার। ধন্যবাদ ফারহান। থ্যাংক ইউ বাংলাদেশ ল অ্যালায়েন্স কে একটা সময় উপযোগী একটা ওয়েবিনার প্রেজেন্ট করার জন্য। আসলে বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রশ্নটাই তো আসছে কেন, যে বিকল্প কেন? কারণ আমরা তো জানি যে বিরোধ আমাদের জীবনের একটা অংশ। আমাদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনে আমরা কর্মক্ষেত্র বলি, আমরা সোশ্যাল বলি, ফ্যামিলি বলি, যে কোনো ক্ষেত্রে প্রফেশনাল লাইফ বলি, মানুষের মধ্যে ডিসএগ্রিমেন্ট থাকবে, বিরোধ থাকবে, একটা সব ব্যাপারে সবাই এগ্রি করবে না, এবং এটা কিন্তু একটা বেসিক স্ট্রাকচার ওয়ে অফ লাইফ। এখন আমাদের যেটা ট্র্যাডিশনাল যে বিরোধ নিষ্পত্তির যে মেকানিজম যেটা আছে থ্রু দ্য ট্র্যাডিশনাল কোর্ট সিস্টেম, তাই না, সেখানে তো আমরা জানি যে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছি বা হচ্ছি। প্রথমত আমরা সবাই বলবো যে ব্যাকলগ অফ কেসেস, আমাদের যে পেন্ডিং যে বিচারের যে অবস্থা, যে নিষ্পত্তি হচ্ছে না কেসগুলো সময় মতো, বহু বছর লাগছে। প্রায় 45 লক্ষ মামলা বোধহয় বিচারাধীন আছে এই মুহূর্তে, এন্ড ইটস কাউন্টিং। মাননীয় বিচারপতি বা বিচারকের সংখ্যা অপ্রতুল, দে আর আন্ডার হিউজ প্রেশার, তাই না? তার মধ্যে বোধহয় আমার যদি ভুল না হয় 2/3 বোধহয় ক্রিমিনাল কেসেস তার মধ্যে অলমোস্ট, এবং আরো বেড়ে যাচ্ছে এর ফলে। এবং এই আমাদের একটা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, আমাদের ঢাকাতে হাইকোর্ট ডিভিশন, আমাদের যেটা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু মানুষকে যে কোনো হায়ার কোর্টে আসতে গেলে ঢাকায় আসতে হচ্ছে। এরকম নানা কারণে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্সারিয়াল সিস্টেমে যে আমাদের যে একটা বিচার ব্যবস্থার প্রতি একটা এক ধরনের অনাস্থা, ইন দ্য সেন্স যে আমরা যদি আমাদের সংবিধানে যে আর্টিকেল 35(3) যেখানে আছে, যেখানে এই একটা ন্যায় বিচার লাভের যে দ্রুত বিচার লাভের যে একটা রাইট, এবং পাবলিক ট্রায়ালের মাধ্যমে, পাবলিক সর্ট অফ এর মাধ্যমে, সেটাও কিন্তু একটা আমরা দেখছি বাধার মুখে পড়ে যাচ্ছে। যে কারণে আমরা সবাই জানি যে এই কারণে শুধু আমরা না, আমাদের পার্শ্ববর্তী দেশ বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের থেকে যে ওয়েলফেয়ার স্টেট যে একটা সিস্টেম চালু হলো, যে সরকারগুলো কিন্তু মানুষের কাছে এসে তারা কাজ করছে মানুষের সাথে, অর্থাৎ মানুষের উন্নয়ন, মানুষের পরিবর্তন, এই জিনিসগুলো, সামাজিক ব্যাপারগুলো সরকার দেখছে। এই থেকে কিন্তু যখন প্রচলিত বিচার ব্যবস্থা একটা বাধার সম্মুখীন হলো, চ্যালেঞ্জের সম্মুখীন হলো, খরচ বেড়ে গেল, কমপ্লেক্সিটি আসলো, সময় বেশি লাগছে, সেখান থেকে কিন্তু এছাড়া তো একটা সিস্টেমের মধ্যে যে অন্যান্য যেসব আছে, করাপশন বলেন, অনিয়ম বলেন, যেগুলো যাই হোক না কেন, প্রত্যেক ব্যবস্থাতেই কম বেশি আছে। এ থেকে কিন্তু আমরা জানি যে একটা প্রশ্ন আসলো যে
কেন এটা আমরা অন্য কোনো ভাবে কেন করবো না? সেখান থেকে কিন্তু বিকল্প প্রশ্নটা আসছে। আর এই ব্যবস্থা তো আমরা সবাই জানি এখন না, হাজার বছর ধরে কিন্তু বিভিন্ন সভ্যতায় কিন্তু সেই আপনার সেই প্লেটোর সময় থেকে আরো আগের সময় থেকে এই কথাবার্তাগুলো কিন্তু এসছে। আমাদের এই উপমহাদেশেও তো আপনারা সবাই জানেন যে বিভিন্ন ব্যবস্থার সময় বিভিন্ন আমলে কিন্তু এডিআর এর অন্যভাবে হলো একটা মানে সনাতন কোর্ট পদ্ধতিতে না গিয়ে এটা ছিল। এবং তার মধ্যে আমরা জানি যে প্রথমত হচ্ছে, খুব সংক্ষেপে বলবো, আলাপ আলোচনার মাধ্যমে, নেগোসিয়েশনের মাধ্যমে আমরা বিরোধ মীমাংসা করার চেষ্টা করতে পারি, যেখানে আমরা হয়তো কোনো থার্ড পার্টিকে ইনভলভ করছি না। আর যখনই আমার প্রশ্ন আসবে যে আমি আর আপনি দুইটা প্রতিপক্ষ যখন নিষ্পত্তি হচ্ছে না আমাদের বিরোধ, তখনই কিন্তু আমরা কি করি, আমরা বিভিন্ন, যেমন ধরেন মধ্যস্থতার মাধ্যমে হোক, সালিশের মাধ্যমে হোক, সমঝোতার মাধ্যমে হোক, আমরা এগুলাকে মিডিয়েশন, অ্যাডজুডিকেশন, কনসিলিয়েশন, আরবিট্রেশন নানাভাবে আমরা বলছি। বাট এইসব ক্ষেত্রে থার্ড পার্টি যারা আছেন তাদের রোল কিন্তু সবার সেম না। যেমন ধরেন মিডিয়েশনের ক্ষেত্রে আমরা জানি মিডিয়েটর কিন্তু কোনো রায় দেন না, উনি দুই পক্ষকে আলাপ আলোচনাতে সহায়তা করেন যাতে দুই পক্ষ একটা গ্রহণযোগ্য একটা বাইন্ডিং এগ্রিমেন্টে উপনীত হতে পারে, তাই না? এটা হচ্ছে একটা বড় কথা। সিমিলারলি কনসিলিয়েশনে আমি বলছি যিনি কনসিলিয়েটর থাকেন তিনি মিডিয়েটরের ভূমিকাই পালন করেন, বাট ওনার ভূমিকাটা একটু অগ্রণী ভূমিকা নেন। উনি অনেক সময় কিছু সলিউশন সাজেস্ট করেন, কিন্তু উনি কিন্তু কোনো বাইন্ডিং কোনো মতামত কিন্তু দিচ্ছেন না। আর আমরা সেই সাথে জানি অ্যাডজুডিকেশন খুব পপুলার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ক্ষেত্রে, যেখানে অ্যাডজুডিকেটরও কিন্তু একটা ডিসিশন বা অ্যাওয়ার্ড দেন ফাস্ট ট্র্যাক, যাতে কাজটাও চলতে থাকে আর বিরোধটাও যাতে একটা নিষ্পত্তি হয়ে, যেমন ধরেন কন্ট্রাক্টর এবং প্রজেক্ট ওনারের মধ্যে যেটা কনস্ট্রাকশন ডিসপিউট, এটা খুব পপুলার। মালয়েশিয়াতে আমি বলে এসেছি আগেও, মালয়েশিয়াতে তারা এটাকে একদম বাইন্ডিং করে দিয়েছে, ম্যান্ডেটরি করে দিয়েছে থ্রু অ্যান অ্যাক্ট কল সিপা, CIPAA করেছে। সিমিলারলি আরবিট্রেশন আমরা সবাই জানি যে সালিশের মাধ্যমে এটা একটা অত্যন্ত গ্রহণযোগ্য, বিশেষ করে কমার্শিয়াল কেসগুলোতে, হ্যাঁ, সালিশের মাধ্যমে আমাদের 2001 সালের যে আইনটা আছে তার মাধ্যমে আরবিট্রেটর কিন্তু একটা অ্যাওয়ার্ড দিচ্ছেন। ইট মাইট বি সিঙ্গেল অর প্যানেল অফ 3, ডিপেন্ড কমপ্লেক্সিটি। তো এইগুলোর মাধ্যমে আমরা জানি যে আমরা কিন্তু এগোনোর চেষ্টা করছি। তো আজকের যে টপিকটা, যদিও এই প্রশ্ন এখনো আসে নাই, আমরা পরে আবার বলবো, কিন্তু আমরা কিন্তু এই পর্যন্ত আজকের আলোচনার সময় হচ্ছে, কেন বলছি আমি, কারণ আমরা কিন্তু সাধারণত এডিআর বলতে একটা দেওয়ানি ব্যবস্থার মধ্যেই আমরা চিন্তা করি, যে সিভিল লায়াবিলিটি, সিভিল ডিসপিউট, যেখানে কন্ট্রাক্টের মামলা হবে বা নেইবারলি ডিসপিউট, টর্টের মামলা হবে ইত্যাদি, এমপ্লয়মেন্ট ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওই ফৌজদারি বিচার ব্যবস্থায় যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে যে একটা বিকল্প ধারা যে থাকতে পারে, আজকে তো সেটাই বিষয়বস্তু হবে। তো এই মুহূর্তে আমি এডিআর সম্পর্কে এইটুকুই বললাম, আমি পরবর্তী প্রশ্ন নিয়ে তারপরে বাকিটাতে আসবো। ধন্যবাদ স্যার আমাদেরকে এডিআর সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি সৈয়দ আব্দুল্লাহ হাবিব স্যারের কাছে। স্যার, আপনি তো জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন রাজবাড়ীতে। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু সংক্ষিপ্ত আকারে জানান যে আসলে জেলা লিগ্যাল এইড অফিসার এবং তার যে অফিসটা আছে লিগ্যাল এইড অফিস, তারা আসলে কি ধরনের সেবা দিয়ে যাচ্ছে নাগরিকদেরকে এই লিগ্যাল এইড অফিসের পক্ষ থেকে, এবং সেটা আসলে মাঠ পর্যায়ের জনগণের কতটুকু সাড়া পাচ্ছেন এবং কতটুকু আসলে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। স্যার, আপনি সম্ভবত স্যার, আমরা আপনাকে স্যার শুনতে পাচ্ছিলাম না স্যার, দুঃখিত স্যার। আপনি সম্ভবত স্যার মিউট আছেন স্যার জুমে স্যার। জি স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। সরি, ভুলে গিয়েছিলাম। ধন্যবাদ ফারহান আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য। আজকে ল অ্যালায়েন্সকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বলতে চাচ্ছি যে বর্তমান সরকার, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার অ্যাক্সেস টু জাস্টিস আরো ইজি করার জন্য কাজ করে যাচ্ছে শুরু থেকেই। এরই ধারাবাহিকতায় এই বর্তমান সরকার যখন 2009 সালে সরকার গঠন করে, পরবর্তীতে এরা বিভিন্ন আইন, তারপর বিধিমালা, প্রবিধিমালা এনঅ্যাক্ট করে লিগ্যাল এইড এবং এডিআর সংক্রান্ত, যাতে সহজে মানুষ সহজে লিগ্যাল এইডের যে আইনগত সেবাটা এটা পেতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন, প্রবিধিমালা 2011 সালের
হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আইনগত সহায়তা প্রদান নীতিমালা 2014, এছাড়া এই যে বিকল্প বিরোধ নিষ্পত্তি, এটা তো আগে ছিল না 2015 সালের আগে। তো এটা হচ্ছে আইনি পরামর্শ বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা 2015, এটা এনাক্ট করে। এছাড়া আইনগত সহায়তা প্রদান প্রবিধানমালা 2015 এনাক্ট করে। এছাড়া চৌকি আদালত ও বিশেষ কমিটি গঠন, দায়িত্ব, কার্যাবলী ইত্যাদি প্রবিধানমালা 2016 এনাক্ট করে। এছাড়া শ্রমিকদের জন্য শ্রম আদালতের বিশেষ কমিটি গঠন এবং দায়িত্ব, কার্যাবলী ইত্যাদি প্রবিধানমালা 2016 এনাক্ট করে। এগুলার মাধ্যমে দেখা গিয়েছে যে বর্তমান সরকার প্রান্তিক পর্যায়ে যাতে লিগ্যাল এইডের সুফল এবং সেবাটা মানুষ পায়, যারা সত্যিকার অর্থে ভার্নারেবল অবস্থায় আছে, দুস্থ, দরিদ্র, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষ, অশিক্ষিত, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, মোট কথা, তাদেরকে সেবা প্রদানের জন্য সরকার কাজ করে যাচ্ছে। এছাড়া 28 এপ্রিল 2016 সালে সরকার আইনি সহায়তা প্রদানের আরেকটি মাধ্যম জাতীয় হেল্পলাইন, যার নাম্বার হচ্ছে 16430 চালু করে অসহায় ও সাধারণ মানুষকে আইনগত পরামর্শ, তথ্য, সেবা ও লিগ্যাল কাউন্সিলিং এর করার জন্য। তো এটি গুরুত্বপূর্ণ। তো দেখা গিয়েছে যে 2018 সালেই এই লিগ্যাল কাউন্সিলের এই যে হেল্পলাইনের যে সেবাটা প্রায় 21,000 লোক নিয়েছে, গ্রহণ করেছে, এবং এই হেল্পলাইনটি 24 ঘন্টা খোলা থাকে। যে কোনো ব্যক্তি, সমাজের যে কোনো পর্যায়ে যে কোনো ব্যক্তি, সাধারণ মানুষ হেল্পলাইনে এই নাম্বারে ফোন করলে, এটা টোল ফ্রি নাম্বার একটা, আইনগত পরামর্শ, সেবা, তথ্য এবং কাউন্সিলিং নিতে পারে সে ফোনের মাধ্যমে যতটুকু সম্ভব হয়। এটা আছে। তো সুতরাং এভাবে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে প্রান্তিক পর্যায়ে, যাতে মানুষ, সুবিধা বঞ্চিত মানুষের আইনগত সেবাটা পেতে পারে। তো আমি যদি এখন স্পেসিফিক ভাবে বলি যে আমাদের জেলা লিগ্যাল এইড অফিস 64টা জেলা আছে বাংলাদেশে, 64 জন লিগ্যাল এইড অফিসার আছে 64টি জেলায়। এছাড়া ঢাকা ও চিটাগাঙে শ্রমিক সহায়তা সেল আছে। শ্রমিকদের যে সমস্যাগুলো হয় মালিক পক্ষের সাথে বেতন নিয়ে যে ঝামেলাগুলো হয়, এগুলা এডিআর এর মাধ্যমে যাতে সমাধান হয়। তো এগুলা মোটামুটি কাজ করে যাচ্ছে। তো আমাদের এই ক্ষেত্রে যেই ধরনের আমাদের জেলা লিগ্যাল এইড অফিস যেই ধরনের সেবাগুলা দিচ্ছে, এগুলার মধ্যে অন্যতম হচ্ছে আইনগত পরামর্শ প্রদান করি আমরা। যে কোনো সমাজের যে কোনো পর্যায়ের লোক আমাদের কাছে আসলে আমরা বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান করি। এছাড়া আমরা আইনগত পরামর্শ করে দেখি যে অপর পক্ষকে নোটিশ দিয়ে এনে এটা বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করি আমরা। হ্যাঁ, এবং উভয় পক্ষকে ডেকে যদি দেখা যায় যে তাদের বক্তব্য শ্রবণ করে কাগজপত্র দেখে যদি দেখি যে কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে পৌঁছানো যায়, সেক্ষেত্রে আমরা সেটা সলভ করে দিই। বিকল্প বিরোধের নিষ্পত্তির যে উদ্যোগটা গ্রহণ করি এবং এটা আমরা আয়োজন করি এবং আমরা এটা করি। এছাড়া দেখা যায় যে বিনামূল্যে ওকালতনামা সরবরাহ করা হয় দরিদ্র লোকদের ক্ষেত্রে। এছাড়া মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ করে থাকি আমরা, যারা দুস্থ, দরিদ্র, ভার্নারেবল অবস্থা আছে। এটা ক্রাইটেরিয়া আছে যে সরকারের মানে 12-14টা ক্রাইটেরিয়া আছে। যেমন দেখা যাচ্ছে যার ইনকাম বছরে 1 লক্ষ টাকার নিচে আছে, দুস্থ মহিলা, বিধবা মহিলা, পঙ্গু লোকজন যারা আছেন, কিংবা বয়স্ক ব্যক্তি, মুক্তিযোদ্ধা, দুস্থ মুক্তিযোদ্ধা, এই জাতীয় লোকজন। বিশেষ করে এই জিনিসটা ফোকাস হয়, আইনজীবীটা তারাই পান যারা হচ্ছে নারী ও শিশু এবং দুস্থ লোক এবং পঙ্গু লোক, যারা, এদেরকে বেশি ফোকাস করা হয় এই ক্ষেত্রে। এছাড়া দেখা যাচ্ছে যে আমরা আইনজীবীদের ফিসও পরিশোধ করে থাকি। আইনজীবী শুধু নিয়োগ করে দেই না, আমাদের প্যানেলভুক্ত আইনজীবী আছে প্রত্যেকটা জেলায়, আইনজীবী তো নিয়োগ করা হয় এবং তাদের যে ফিসটা আছে সেটাও আমরা প্রদান করি। এছাড়া বিভিন্ন আদেশ এবং রায়ের অনুলিপি ফ্রি আমরা প্রদান করি আমাদের যেগুলা তালিকাভুক্ত মামলা থাকে সেই ক্ষেত্রে। এছাড়া আমরা ডিএনএ টেস্টের ব্যয় পরিশোধ করি আমাদের অফিস থেকে। এছাড়া যে পত্রিকায় বিজ্ঞাপন হয়, পত্রিকা বিজ্ঞাপনের ব্যয়টা আমাদের অফিস থেকে দেওয়া হয় দুস্থ লোকেদের ক্ষেত্রে। এছাড়া মিডিয়েটরের সম্মানী পরিশোধ করি। কোন আইনজীবী যখন মিডিয়েটর হিসেবে কাজ করেন তার একটা ফিস আছে, সেটাও আমাদের সরকার থেকে প্রদান করা হয়। এছাড়া প্রাসঙ্গিক সকল ব্যয় আর কি পরিচালনা করা হয় আমাদের অফিস থেকে। তো একটা জিনিস আমি বলতে চাচ্ছি, এটা না বললে নয়, এটা হয়েছে যে
এই 2019-20 অর্থ বছরে কল সেন্টার থেকে আমাদের মানে 2020 অর্থ বছরে তো দেখা গিয়েছে যে মার্চ, এপ্রিল, মে, জুন এই মোটামুটি 4 মাস করোনার একটা সংকট সময় ছিল, 3 মাস। তা এর মধ্যে দেখা গিয়েছে প্রায় 24,271 জন আইনগত পরামর্শ তথ্য সেবা নিয়েছে কল সেন্টারের মাধ্যমে। এবং আমরা দেখা গিয়েছে যে আমরা 25,513টি মামলা, এটা হচ্ছে পুরো বাংলাদেশে আর কি, ইন টোটাল 25,513টি মামলা দায়েরে আর্থিক সহায়তা করা হয়েছে পুরো বাংলাদেশে লিগ্যাল এড অফিস থেকে। এছাড়া সুপ্রিম কোর্টে 133টি আপিল দায়েরে সহায়তা করা হয়েছে। শ্রমিক সেলের মামলার শ্রমিক আইন সহায়তা সেলের মাধ্যমে 316টি মামলা দায়ের করা হয়েছে। এবং লিগ্যাল এইড অফিসের মাধ্যমে 20,557টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া এটা হচ্ছে 9,530 জন কারাবন্দীকে লিগ্যাল এইডের মাধ্যমে আইনজীবী সহায়তা পেয়েছেন। এবং এডিআর এর সুবিধাভোগী লোকজনের মোট যে সংখ্যা সেটা হচ্ছে 24,064 জন। এবং এডিআর এর মাধ্যমে 16,91,75,511 টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এই আর কি। তো এখন মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে জনগণ কেমন সুফলটা পাচ্ছে একটা অর্থ বছরে করোনাকালীন সময়ের মাধ্যমেও। আবার আমাদের মূলত হচ্ছে যে যাদের আমাদের লিগ্যাল এড অফিসারদের যারা আন্তরিক জনগণের ক্ষেত্রে, জনগণের জন্য কাজ করতে চায়, মিশতে পারে সবাই, এরকম অফিসারদেরকে বের করে মোটামুটি লিগ্যাল এড অফিসার নিয়োগ করা হয়। সাধারণত যারা বিচারক হয় তাদের তো একটু ইন্ট্রোভার্ট ধরনের হয়, একটু জনগণের সাথে সম্পৃক্ততা একটু কম থাকে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকে। তো মোটামুটি যারা জনগণের সাথে একটু মিশতে পারে বা কথা বলতে পারে, বা কারণ লিগ্যাল এড অফিসার হতে গেলে তো সবচেয়ে বড় হচ্ছে গুড লিসেনার হতে হবে। তারপর এই যে যারা বিচার প্রার্থী আছে তাদের এই বিষয়গুলো বুঝতে হবে তাদের মতো করে, যে দুস্থ যে জনগণ আছে তাদের মতো করে বুঝতে হবে। তো আমাদের অফিসারদের মধ্যে মোটামুটি যারা লিগ্যাল এড ডিস্ট্রিক্ট লিগ্যাল এড অফিসার হিসেবে আছে তারা মোটামুটি আন্তরিক। এবং আমাদের যারা জাতীয় আইনগত প্রধান সংস্থা এবং পরিচালক স্যার আছেন, এবং আমাদের জেলা কমিটিতে জেলা ও দায়রা জজ মহোদয় আছেন চেয়ারম্যান হিসেবে জেলা কমিটির, তাদের সার্বিক তত্ত্বাবধান এবং তাদের নির্দেশনা এবং গাইডলাইনে আমরা কাজ করে যাচ্ছি আন্তরিকতার সাথে, যাতে জনগণ, প্রান্তিক জনগণ সর্বোচ্চ সেবাটা আমরা দিতে পারি। এবং এত অল্প সময়ের মধ্যে আমাদের ভুল ত্রুটি আছে, সীমাবদ্ধতা তো আছেই, তারপর আমাদের মানে আমরা মানে আমাদের আন্তরিকতার চেষ্টার কমতি নেই, যাতে মানে একটি লোক যাতে মানে সুবিধা মানে সরকার প্রদত্ত যে বিনামূল্যে সুবিধাটা, আইনগত সহায়তার যে সুবিধাটা, এটা যেন কেউ বাদ না পড়ে এবং কেউ যাতে ফেরত না যায় খালি মুখে, খালি হাতে যাতে ফেরত না যায়, বিমুখ যাতে না হয়, এটা আমাদের মানে তৎপরতা অব্যাহতই আছে। জি ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে আসলে দর্শকদের উদ্দেশ্যে একটা ক্লিয়ার আইডিয়া দিয়েছেন আসলে কিভাবে জেলা লিগ্যাল এইড অফিস কাজ করছে। এবং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় স্যার বলেছেন যে একটি টেলিফোন নাম্বার স্যার আমাদেরকে বলেছেন যে টোল ফ্রি, এবং আপনারা দর্শকরা চাইলেও এখান থেকে লিগ্যাল এইড এর ব্যাপারে যে কোনো ইনফরমেশন এবং যে কোনো আইনি সহায়তা এই নাম্বার থেকে পেতে পারেন। এছাড়াও স্যার যে কথাটা বললেন যে প্রায় 20,000-এর বেশি কেস এখানে ডিসপোজ করা হয়েছে থ্রু দ্য লিগ্যাল এইড অফিস, এবং প্রায় 9,000-এর বেশি প্রিজনারদেরকে তারা হেল্প করেছেন। তো এটি একটি আমার মনে হয় যে একটি বড় মাইল ফলক, এবং জেলা লিগ্যাল অফিসের মাধ্যমে জনগণের একটি বিকল্প নিষ্পত্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পেয়ে যাচ্ছে। আমি আর করতে চাই, সরকারের আরেকটি কার্যক্রম না বললেই না, মানে সরকারকে মানে ঠকানো হয় আমার মনে হয়। বর্তমান সরকার আমাদের দেশে আগত রোহিঙ্গা হাজতি আসামিদের পক্ষেও সরকারি আইনগত সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে বিনামূল্যে। এটাও একটি মানে বড় একটা ব্যাপার। জি স্যার, তার মানে আমাদের যারা রোহিঙ্গাদেরকেও স্যার এই মাধ্যমে হেল্প করা হচ্ছে। ধন্যবাদ স্যার। আমি এই পর্যায়ে একটু ডক্টর খালেদ হামিদ স্যারের কাছে যাব। স্যার, আমরা মূলত এতক্ষণ কথা বললাম স্যার যে ওভারঅল বিকল্প বিরোধ নিষ্পত্তি অর্থাৎ এডিআর নিয়ে কথা বললাম। তবে আজকে আমাদের যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে স্যার যে ক্রিমিনাল কেসে এডিআর বা ফৌজদারি
মামলার নিষ্পত্তির ক্ষেত্রে বিকল্প ধারা নিষ্পত্তি কতটুকু কার্যকরী, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি আদৌ বাস্তবসম্মত কিনা। তো স্যার সেই আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে জানতে চাবো স্যার যে ফৌজদারি মামলার ক্ষেত্রে আসলে কিভাবে বিকল্প বিরোধ নিষ্পত্তি কাজ করতে পারে স্যার, এবং আমি যদি স্যার স্পেসিফিক হই, আমাদের বাংলাদেশের যেই আমাদের সিআরপিসির 345 নম্বর সেকশনে কম্পাউন্ডিং অফেন্সের কথা বলা হয়েছে, যেটি বর্তমানে আমাদের বাংলাদেশের আইনি ব্যবস্থার মধ্যে ফৌজদারি মামলাতে বিকল্প নিষ্পত্তির যে একটি সুযোগ দিচ্ছে স্যার। তবে স্যার আমি আরেকটু ব্রডলি যদি আমি আপনার কাছে যাই স্যার, যে পশ্চিমা বিশ্বে ক্রিমিনাল কেসে এডিআর বলতে আমরা যেটা বুঝি যে স্যার খুবই জনপ্রিয় একটি কনসেপ্ট আছে, সেটা হচ্ছে প্লি বার্গেনিং। যদিও বাংলাদেশে এটি এখনো পর্যন্ত ফর্মালি ইন্ট্রোডিউস করা হয়নি আমাদের লতে, তবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা জানি যে স্যার বেশ কয়েক বছর ধরে এটি বিকাশ লাভ করছে। তো আপনি যদি আমাদেরকে একটু আলোকপাত করেন স্যার যে ক্রিমিনাল কেসে কিভাবে এডিআর কাজ করতে পারে, এবং স্পেশাল ফোকাস অন স্যার প্লি বার্গেনিং, এই কনসেপ্টটা আসলে কি এবং কিভাবে পশ্চিমা বিশ্বে এটির আবির্ভাব ঘটলো স্যার। ধন্যবাদ। আসলে আমি যেটা আমার প্রথম প্রশ্নের জবাবে একটু আলোকপাত করেছিলাম যে আমরা কিন্তু বিকল্প বিরোধ নিষ্পত্তি বলতে সাধারণত ধরেই নিই এটা সিভিল ম্যাটার্সে হবে। কারণ হচ্ছে যে সিভিল ম্যাটার্স গুলা কিন্তু দেখেন আমরা ধরেই নিই যে ক্ষতিগুলা পূরণীয়, এবং এটা একটা ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের মাধ্যমে কম্পেনসেটরি বেসড রিলিফ আমরা দিই, তাই না? ইনজাংশন বলেন, ড্যামেজেস বলেন, সুনির্দিষ্ট প্রতিকার বলি বা রেসিশন বলি, যেটাই বলি না কেন, সেইখানে কিন্তু সাধারণত জেল জরিমানা কিন্তু কন্টেম্প্ট অফ কোর্ট ছাড়া কিন্তু সাধারণত কিন্তু হবে না সিভিল কেস। তো এই কারণে ক্রিমিনাল কেসে যেহেতু রাষ্ট্রবাদী হয়ে, তাই না, কমপ্লেইনেন্ট হয়ে যেহেতু মামলা দায়ের করছে, এবং যখন একজন ব্যক্তি যখন অভিযুক্ত হচ্ছে কোন অপরাধের দায়ে, তখন কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে ক্রাইমটা কিন্তু হচ্ছে নট জাস্ট টুয়ার্ডস দ্য ভিকটিম, ইট ইজ এ ক্রাইম এগেইনস্ট দ্য স্টেট। এবং আমরা জানি যে রাষ্ট্রের যে দায়িত্ব যে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা, এবং আমরা কিন্তু রাষ্ট্রের উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে কিন্তু আমরা কিন্তু আমাদের অনেক অধিকার কিন্তু রাষ্ট্রের কাছে দিয়ে দিচ্ছি, তাই না? যেমন ধরেন আপনি তো চাইলে ফায়ার আর্মস ক্যারি করতে পারবেন না নিজেকে রক্ষা করার জন্য, আপনার লাইসেন্স লাগবে, তার মানে আপনাকে কতটা উপযুক্ত কারণ কিন্তু দেখাতে হবে। তো আমরা এই কারণে যখন কেউ কোনো অপরাধ করছে তখন ধরেই নেওয়া হয় যে রাষ্ট্র কম্প্রোমাইজ করবে না অপরাধের সাথে, কারণ একটা ক্রাইম কিন্তু ক্রাইম। এই যে একটা মানে বেসিক যে কনসেপ্ট, হ্যাঁ, যে কাজে ডিউ প্রসেস ফলো করে প্রিজাম্পশন অফ ইনোসেন্স থাকবে, কিন্তু রাষ্ট্র তার সর্বোচ্চ চেষ্টা করবে প্রপার প্রসেসের মাধ্যমে টু প্রুভ দ্য গিল্ট অফ দ্য অ্যাকিউজড বিয়ন্ড রিজনেবল ডাউট, তাই না, সন্দেহাতীত প্রমাণ করবে। এবং সেই জন্য রাষ্ট্রের যথেষ্ট দায়িত্ব আছে, তাকে নিয়ম নীতি ফলো করতে হবে, সিআরপিসি ফলো করতে হবে, আপনার সবাই জানে অ্যাক্টার্সিয়াস মেনসিয়ারের ব্যাপার আছে, ডিফেন্সের সুযোগ পাবে, সবকিছু পাবে। কিন্তু এইখানে কিন্তু এই যে যদি এখন এই শাস্তিটা না দিয়ে যদি বিকল্প কোনো উপায় যদি একটা অপরাধের নিষ্পত্তি হয়, অনেকে এটাকে কিন্তু একটা ধরেন একটা ক্রিমিনাল জাস্টিস সলিউশনের পরিপন্থী বলে মনে করলেও বাস্তবে এখন চিত্রটা হচ্ছে কিন্তু আমরা বাধ্য হচ্ছি, যেটা আমাদের এতক্ষণ আলোচনা চলে এসছে। দেখেন আমাদের যে ব্যাকলগ অফ কেসেস নাম্বার 1, 2 হচ্ছে ওভারক্রাউডিং অফ প্রিজন, এবং সেই থেকে কিন্তু মানুষকে আসলে সাজা দিলেই যে সে রিপেয়ার হয়ে ফিরে আসতেছে, সে যে আরো ভালো মানুষ হয়ে ফিরে আসছে, এবং সে যে রিঅফেন্ড করবে না, আপনি সেই নিশ্চয়তা কিভাবে দিবেন? এবং তাছাড়া আমাদের যে অবস্থা, সেই অবস্থাতে যে একটা জেলে যে পরিমাণ কয়েদি থাকার দরকার প্রিজনার, তার থেকে বলতে গেলে দ্বিগুণ আছে। তাদের মধ্যে এই যে কোভিড-19 এর সময় আমরা দেখেছি অনেক রকমের সমস্যা হয়ে গিয়েছে। এগুলা কারণে এটা কিন্তু রাষ্ট্রের জন্য একটা বড় ব্যয়, যে কারণে আসলে এই একটা চিন্তা তো চলে এসছে যেটা আপনি বলেন, এবং আপনারা অবশ্যই কারেক্টলি আমরা সবাই জানি যে প্রি বার্গেনিং আছে, কিন্তু তার আগে কম্পাউন্ডেবল অফেন্সে কিন্তু 345 সিআরপিসি তে আমরা জানি কিছু কোর্টের সম্মতি নিয়ে, কিছু হচ্ছে কোর্টের সম্মতি ছাড়া। প্রি বার্গেনিং এর যে কনসেপ্টটা, এটা অবশ্যই পশ্চিমা বিশ্বে আমরা অনেকেই জানি যে আমেরিকাতে কিন্তু অলমোস্ট 200 বছর যাবত তারা কিন্তু এই কনসেপ্ট কিন্তু নিয়ে এসছে, অলমোস্ট 200 ইয়ার্স ব্যাক। এবং আপনারা শুনে অবাক হবেন অনেকে যে যারা পরে দেখবেন এই অনুষ্ঠানটা, যে আমেরিকাতে কিন্তু এখন বড় বড় স্টেট গুলোতে অলমোস্ট 90% কেসেসে কিন্তু প্রি বার্গেনিং কিন্তু হয়, এবং তারা কিন্তু ওই প্লি দিয়ে কিন্তু বেরিয়ে আসে, কারণ ইট হ্যাজ বিকাম এ টাইম টেস্টেড থিং। এবং এই ক্ষেত্রে কিন্তু তারা কথায় কথায় অ্যাকসেপ্ট করছে না, কারণ প্রি বার্গেনিং এর মূল কথাটা হচ্ছে যে একটা আপনার প্রসিকিউটর এবং ডিফেন্স তারা ঠিক মতো কাজ করে তারা একটা এগ্রিমেন্ট করবে, যে এগ্রিমেন্টের মাধ্যমে আপনার আমাদের যে ডিফেন্ডেন্ট বলবে যে হ্যাঁ আমি গিলটি। এবং সাধারণত এটা কখন হচ্ছে, আমরা জানি যে ধরেন তার এগেইনস্টে 2 বা ততোধিক চার্জ আছে, হ্যাঁ,
এবং সেই ক্ষেত্রে সে যদি বলে যে ঠিক আছে আমি লেসার অফেন্সের জন্য লেসার চার্জে আমি গিলটি প্লি, হায়ার চার্জে আমাকে ছেড়ে দিবে, লেসার চার্জটাকে আমি গিলটি হিসাবে আমি প্লি করছি, তার মানে সে একটা কম সাজা নিয়ে কিন্তু সে বেরিয়ে আসলো। ঠিক আছে, এই যে একটা কনসেপ্ট। এখন প্লি বার্গেনিং আপনার ধরেন এটা আমি বলবো আমরা সবাই ক্রিমিনাল জাস্টিস প্রসেস সম্পর্কে জানি, যে আমরা যখন আপনার হাউ টু সে যখন চার্জ গঠন হবে, যখন কোর্ট হ্যাজ ডিসাইডেড টু ফ্রেম দ্য চার্জ, তখনই তো জিজ্ঞেস করা হয় যে হাউ ডু ইউ প্লিড, গিলটি নাকি নট গিলটি। তখনই কিন্তু এই স্টেজে আমি যেটা আপনি বলছিলাম, আমি যদি কথার জবাবটা যদি আগে একটু চিন্তা করি, আমরা কিন্তু এই স্টেজে কিন্তু একটা ইন্ট্রোডিউস করতে পারি সেকশন 243 বা 265 অ্যাজ দ্য কেস মে বি। আমাদের 243 ম্যাজিস্ট্রেট কোর্টের আবার 265 সেশন কোর্টের সঙ্গে আমরা একটা প্রপার ধারা জুড়ে দিয়ে আমরা কিন্তু প্রি বার্গেনিং এর একটা কনসেপ্ট কিন্তু আনতে পারি। এবং আমার যদি ভুল না হয় এই ব্যাপারে কিন্তু কিছু কাজও কিন্তু হয়েছে, এর আগে কিছু আলাপ আলোচনা হয়েছে এবং ল কমিশন হ্যাজ বিন ওয়ার্কিং অন ইট। তার মানে পশ্চিমা বিশ্বের মতন কিন্তু আমরা এই ধারাটা আনতে পারি। সেকেন্ড হচ্ছে ইভেন ইন দ্য ইউনাইটেড কিংডম, ইউকেতে, ইংল্যান্ড এন্ড ওয়েলসে ইন পার্টিকুলার, সেখানেও কিন্তু আপনার প্রি বার্গেনিং ইজ ভেরি পপুলার। এবং সেখানে এবং অস্ট্রেলিয়া, কানাডাতে কোনো জায়গাতে আমি রিসার্চে দেখলাম, বিশেষ করে আপনাদের প্রোগ্রামে আসার আগে আমি অবশ্যই আমি কিছু দেখে এসেছি যে 70% এর নিচে কোনো জায়গাতে কিন্তু প্রি বার্গেনিং নাই, 70, 80, ইভেন 90% কেসে কিন্তু প্রি বার্গেনিং চলছে। তো তারা তো ধরেন তারা রুল অফ ল ফলো করে, তাদের সেপারেশন অফ পাওয়ার্স থিওরি আছে, তারাও কিন্তু এটাকে কিন্তু অসাংবিধানিক মনে করছে না কিন্তু। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তারা কিন্তু সব ধারা মেনেই কিন্তু আগাচ্ছে। এবং সেখানে আপনার ইউকেতে ইভেন ইন্টারেস্টিং কথা, আই ওয়াজ গোয়িং থ্রু অ্যান আর্টিকেল, আপনার ইংল্যান্ডে একটা নতুন সেন্টেন্সিং গাইডলাইন 2016-17 সালে একটা সেন্টেন্সিং কাউন্সিল, তারা বলেছে যে একটা জিনিস মনে রাখতে হবে যে ধরেন আমাদেরকে সেফ গার্ডের কথা বলছি, সময় বাঁচানোর জন্য বলছি, যে আমরা যখন প্লিটাকে অ্যাকসেপ্ট করব আমাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে। কারণ এটা আপনি হয়তো পরে বলবেন যে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো, এটা এই মুহূর্তে বলতে চাচ্ছি যে আদৌ আমাদের আসামি পক্ষ কি সজ্ঞানে সুবিচারে বিচার বিবেচনা করে প্লি করছে কিনা, তাই না? এটা একটা বড় একটা ফ্যাক্টর। তার যে মেন্টাল এবিলিটি, আপনি শুনেছেন যে ইংল্যান্ডে একটা সমীক্ষায় দেখা গেছে যে অলমোস্ট 1/5 অফ দ্য অ্যাকিউজ কিন্তু আনরিপ্রেজেন্টেড, তাদের লয়ারই থাকে না। তো যাদের লয়ার নাই তাদের ক্ষেত্রে যদি এখন আপনি হঠাৎ করে তাদেরকে গিলটি প্লি করায় ফেলেন, ইট মাইট বি লিড টু মিসক্যারেজ অফ জাস্টিস। সো দিস ইজ এ প্রবলেম। তো এইসব কারণে আসলে ব্যাপারটা হচ্ছে কি, দিস ইজ এন ইস্যু। এই জন্য প্লি বার্গেনিং আমেরিকা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া সব দেশেই এটা অত্যন্ত পপুলার। এবং যেটা আমি বললাম যে আমাদের দেশে একটা প্রপার প্রসিজার ফলো করে আমরা কিন্তু রেলিভেন্ট বাই ব্রিঙ্গিং রেলিভেন্ট অ্যামেন্ডমেন্ট টু দ্য সিআরপিসি, হ্যাঁ, আমরা এই কনসেপ্টটা আনতে পারি। এবং সেখানে আপনি একটা ডিটেইল একটা প্রভিশন হয়তো আমরা চিন্তা করতে পারি যে হয়তো ধরেন কোনো অফেন্সের যদি ম্যাক্সিমাম পানিশমেন্ট 10 বছর বা তার যদি কম হয়, কথার কথা, সেখানে হয়তো একটা অ্যাপ্লিকেশন হতে পারে, তাই না? এবং অ্যাপ্লিকেশনটা হবে এবং সেখানে হয়তো কেস ডেসক্রিপশন থাকবে এবং সেখানে মোট কথা ভলান্টারি হচ্ছে কিনা, অর্থাৎ একটা উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে এটা একটা প্রপার প্রসেসের মাধ্যমে হচ্ছে, ডিউ প্রসেস হচ্ছে কিনা, তখনই কিন্তু কি হচ্ছে ওই চার্জে কিন্তু সে অ্যাকুইটেড হয়ে যাচ্ছে। অর্থাৎ যে চার্জে সে বলছে যে ছেড়ে দিচ্ছে ওটাতে অ্যাকুইটাল, আর যেখানে সে গিলটি বলছে সেটার জন্য সে সাজা পাচ্ছে। আমি মনে করি যে এটা একটা সময়োপযোগী ব্যাপার আমরা আইনের মধ্যে কিন্তু আমরা আনতে পারি। এবং সেই ব্যাপারে আমরা আশা করব যে কর্তৃপক্ষ আমাদের যারা আছেন দায়িত্বে যারা আছেন ওনারা সচেষ্ট হবেন। কারণ আমরা জানি যে ক্রিমিনাল মামলাগুলো শেষ হতে হতে আমি আজকে দেখছিলাম যে অ্যাভারেজ ছোটখাটো হলে 3 বছর লেগে যাচ্ছে, হ্যাঁ, এবং আরো বেশি সময় তো লাগছেই এবং অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে অনেক ক্ষেত্রে। সো আই থিঙ্ক ইন দ্যাট ওয়ে প্লি বার্গেনিং ক্যান বি এ ভেরি ইউজফুল টুল। এবং যেটা আমি বললাম যে পশ্চিমা বিশ্বে কিন্তু এটা বহুলভাবে কিন্তু এটা গ্রহণযোগ্য একটা মেথড হিসেবে চলছে। কারণ যেসব অবজেকশন ছিল, সাংবিধানিক অবজেকশন ছিল, এগুলো থাকবে, কিন্তু আমাদেরকে তো আসলে বাস্তবটা চিন্তা করতে হবে, তাই না? আমাদের বাস্তব একটা ব্যবস্থা আসতে হবে যার মাধ্যমে যদিও অনেকে অনেক নেগেটিভ কথাবার্তা থাকতেই পারে, কিন্তু একটা এই ধারণাটা হয়তো বিচার প্রার্থী যারা আছেন তারা যেমন এক ধরনের রিলিফ পাচ্ছে, তারা হয়তো এই সুযোগে একটা কম সাজার মাধ্যমে বেরিয়ে এসে হয়তো তারা রিপেন্টেন্ট হচ্ছে, অনুতপ্ত হচ্ছে যে ভবিষ্যতে আমি এই কাজ কখনো করবো না। হ্যাঁ, কোনো মানুষ কিন্তু আমরা সবাই জানি দে আর বিয়ন্ড ডেটারেন্স। কোনো মানুষের ক্ষেত্রে কোনো শাস্তি না, বা তারা তো সমাজে তো খুব বেশি সংখ্যক লোক তো সেরকম না। আমি তো যে বিশ্বাস করি যে আমরা শান্তিপ্রিয় মানুষ সবাই, আমরা আমাদের লাইফে ডিসিপ্লিন চাই, ল চাই, অর্ডার চাই।
আর সেটা চিন্তা করলে আমি মনে করি যে যারা হয়তো ফার্স্ট টাইম অফেন্ডার, হ্যাঁ, তারাও কিন্তু একটা রিলিফ পাবে যে ঠিক আছে আমি অল্পের মধ্যে বেঁচে গেছি, সো এটা হতেই পারে। সো ওভারঅল আমি এটাকে সমর্থন করবো, প্লি বার্গেনিং কনসেপ্টটা। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমি একটু সৈয়দ আব্দুল্লাহ আল হাবিব স্যার কাছে যাচ্ছি। স্যার, আমরা জানি যে আপনি অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে কাজ করেছেন, এখন বর্তমানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে লিগ্যাল এইড অফিসের দায়িত্বে আছেন। তো স্যার, আপনি তো যেহেতু পূর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে লিগ্যাল এইড অফিসার হিসেবে কাজ করছেন, অর্থাৎ আপনি দুটি পজিশন থেকে, দুটি দৃষ্টিকোণ থেকে দেখেছেন আসলে যে নিম্ন আদালতে মানুষের যে ভোগান্তিটা, যেটা আমাদেরকে খালিদ হামিদ স্যার বললেন যে প্রায় 45 লক্ষের উপর মামলা, 2/3 তার মধ্যে ক্রিমিনাল কেস, এবং একটিতে এভারেজে 2 থেকে 3 বছর সময় লাগছে স্যার। তো আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে স্যার আমাদেরকে সংক্ষেপে বলেন যে আসলে আপনি কি দেখলেন যে আসলে নিম্ন আদালতে মানুষের কতটুকু দরকার এই যে বিকল্প বিরোধ নিষ্পত্তি, বিশেষ করে এই যে আমাদের ফৌজদারি মামলার ক্ষেত্রে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে দিব। এটা এটা ভ্যারি করবে আর কি, আপনি এগ্রিও করতে পারবেন, নাও এগ্রি করতে পারেন। আমি আমার পার্সোনাল ভিউটা আমি জানাতে চাই, এটা কোনো অফিসিয়াল ভিউ না। আর আমি এই প্রশ্নের উত্তরে স্যার অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন এই প্লি বার্গেনিং সম্পর্কে। আমি যেই জিনিসগুলা বলতাম বা বলার জন্য চিন্তা করেছিলাম, স্যার সুন্দর করে আগেই বলে দিয়েছে। তো আসলে বিষয়টা কি, আমাদের তো আমরা কমন ল সিস্টেমের একটা কান্ট্রি। তো আমাদের এই আইন কানুন গুলা তো ব্রিটিশ আমলে তৈরি করে দিয়ে গিয়েছে। তো তখন ওই প্লি বার্গেনিং যে ধারণাটা যেই পর্যায়ে ছিল, ওই পর্যায়ে আমাদের দেশে এনাক্ট করে দিয়ে চলে গেছে। কিন্তু এই জিনিসগুলো যে ডে বাই ডে ডেভেলপ হবে, একটা গাছ, ছোট গাছ থাকলে আস্তে আস্তে বড় হয় ডে বাই ডে, এই জিনিসটা ডেভেলপড হয় নাই ওই জায়গাতে। যে সিআরপিসি করে গেছে 1898 সালে, 1898 জায়গাতেই বসে রয়েছে। পেনাল কোড 1860 সালে করে দিয়ে গেছে, 1860 বসে রয়েছে। এটা যে 2020 চলতেছে, এই পর্যায়ে এই জায়গাতে এই ঘাটতিটা রয়ে গেছে। তো স্যার যে জিনিসটা বললেন, এই যে এটাই, এই যে যেমন সিআরপিসি তে দেখা গেছে 243 265 এর এই সাবসেকশন, এখানে কিন্তু প্লি এন্ড কনভিকশনের ব্যাপারটা ছিল 1898 সালের যে সিআরপিসির আইনটা। কিন্তু এটা কিন্তু ডেভেলপ করে নাই। ডেভেলপ করে যে একটা প্রপার নীতিমালার দরকার আছে, একটা প্রপার নীতিমালা বা আইনের একটা দরকার আছে, যে আসলে কোন প্রক্রিয়ায় এটা গিলটি প্লি করবেন তারা, বা কোন পর্যায়ে তারা এটা থেকে রিলিজ পাবেন, কে কে কার কাছে স্বীকার করবেন, প্রসিকিউটরের কাছে করবেন, জাজের ম্যাজিস্ট্রেটের কাছে করবেন, নাকি কোন প্রক্রিয়ায় করবেন, আদার কোন এজেন্সির কাছে করবে কিনা। তো এই জিনিসগুলো ডেভেলপ করতে হবে, এগুলা চিন্তা ভাবনা করতে হবে সবাইকে। আসলে আমাদের যে ল কমিশন আছেন, তারা এটা চিন্তা ভাবনা করে বিভিন্ন পর্যায়ে একাডেমিশিয়ান যারা আছেন, লয়ার, অ্যাডভোকেট যারা আছেন, প্র্যাকটিশনার যারা আছেন, তাদের স্টুডেন্ট, ইভেন যারা রিসার্চার, তাদের মতামত নিবেন এবং এই বিষয়ে পর্যালোচনা করে বিভিন্ন ছোটখাটো ভাবে পাইলট প্রজেক্ট আকারে যদি ছোটখাটো ভাবে আপাতত এক একটা জায়গায় চালু করতে পারে এবং এটার কার্যকারিতা দেখতে পারে এবং পরবর্তীতে সারা বাংলাদেশে এটা চালু হতে পারে, এটা অবশ্যই একটা ভালো দিক। কারণ দেখা গেছে যে আমাদের এখন প্রায় 50 লক্ষ মামলা আছে, তো প্রায় চলমান, অ্যাপ্রক্সিমেটলি এটা মোর অর লেস হতে পারে। তো এখন এত মামলা তো আসলে এত স্বল্প সংখ্যক বিচারক দ্বারা নিষ্পত্তি কখনোই সম্ভব না। আমাদের দেশে সব মিলিয়ে উচ্চ আদালত, নিম্ন আদালত মিলিয়ে প্রায় 1800 বিচারক আছে। তো তাদের জন্য তো যারা যদি দেখা যাচ্ছে 24 ঘন্টায় 20 ঘন্টাও কাজ করে, তো এটা সম্ভব না তাদের জন্য। তো এই ক্ষেত্রে যে আমি যে জিনিসটা বুঝি যে এই যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, এটা ফর্মাল ট্রায়ালের কোনো না, এটা যে বিকল্পই, এটা একটা সহায়ক একটা ব্যাপার, এটার কোনো পরিপূরক ব্যাপার না। আমার কাছে যেটা মনে হয়, ফর্মাল ট্রায়াল অবশ্যই লাগবে যে কোনো ক্ষেত্রে, কারণ আপনি যদি একুরেট ভাবে কোনো একটা ফেয়ার ট্রায়াল চান, পারফেক্ট ট্রায়াল চান, তখন তো এটা ফর্মাল ট্রায়ালের কোনো বিকল্প নেই। অল্টারনেটিভ নামই অল্টারনেটিভ ডিসপিউট, অল্টারনেটিভ বিকল্প, এটা একটা সহায়ক ভূমিকা হিসেবে কাজ করতে পারে। যে এত মামলার ভার, এত মামলা বেশি আছে, এটা তো হুট করে শেষ করা সম্ভব না। এই জন্য এটা 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 আস্তে ধীরে এটা চালু হতে পারে। আর আরেকটা ব্যাপার যে আমাদের দেশে আনঅফিশিয়ালিও কিছু 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 ক্ষেত্রে, যেমন পেটি ন্যাচারাল কেস, যেগুলা ছোট তুচ্ছ মামলা, ছোটখাটো যে মামলাগুলো আছে, এই ক্ষেত্রে এই জিনিসগুলা কিন্তু প্লি এন্ড গিলটি এগুলা, হ্যাঁ, প্লি বার্গেনিং চালু হতে পারে। যেমন দেখা যায় জুয়া আইনের 3-4 ধারা, পুলিশ আইনের 34 ধারা, একদম ছোটখাটো অপরাধ, 54 ধারা, পুলিশ সন্দেহাতীত ভাবে কাউকে গ্রেফতার করলো,
এই জাতীয় ব্যাপারগুলোতে যদি প্রাথমিকভাবে চালু করা যায় তাহলেও দেখা যায় যে হিউজ একটা মামলা কমে যাবে। মানে সন্দেহের চোখে যে একদম ছোটখাটো মামলা, সাজার পরিমাণ খুবই কম, 7 দিন 1 মাস সাজা, বিনাশ্রম কারাদণ্ড আছে 7 দিন 1 মাস পর্যন্ত। হ্যাঁ, তো এই জাতীয় ব্যাপারগুলোতে কিন্তু প্লি বার্গেনিং খুবই কার্যকর এবং এফেক্টিভ হতে পারে। কারণ মামলা তো মার্ডার কেসও একটা, আবার ওই যে জুয়া আইনের অধীনে 3-4 ধারার মামলাও তো একটা, তো সংখ্যা তো হিউজ দেখাচ্ছে। এইগুলা যদি ছোটখাটো মামলাগুলা যেগুলা সাজা খুবই লিমিটেড, হ্যাঁ, এবং একজন ম্যাজিস্ট্রেট যেগুলা দেখা যাচ্ছে যে খুবই অল্প পরিমাণ 3 দিন 1 দিন এরকমও দিতে পারেন সাজা, তো এসবের ক্ষেত্রে প্লি বার্গেনিং হলে তো অনেক সুবিধা হয়, মামলা জট কমে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে এটা অবশ্য এটার একটা বিপরীত দিক আছে, যে আমাদের দেশে যে থিওরিটা ফলো করা হয় যে ক্রাইম এগেইনস্ট স্টেট, ক্রিমিনাল অফেন্স মানে ক্রাইম এগেইনস্ট স্টেট, স্যার যেটা বললেন, তো এভাবে এভাবে দেখা হয়, ফলে দেখা যাচ্ছে যে একটা ক্রাইম করলে যে এটার ইম্প্যাক্টটা একটা স্টেটের উপর আসে, একটা সোসাইটির উপর আসে, এটা ইটস নট পার্সোনাল ইনফ্যাক্ট একটা ক্রাইম। তো সুতরাং এই জন্য দেখা গিয়েছে যে ব্রিটিশ আমলে যে আইনগুলো করেছে আমাদেরকে দমন পীড়নের জন্য, যে মনোভাব থেকে যে না তারা আমাদেরকে রুল করে, শাসন করে, এই জাতি গোষ্ঠীকে দমিয়ে রাখতে হবে, দমন করতে হবে যে কোনো মূল্যে। আসলে তো বর্তমানে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মানে জনগণই ক্ষমতার উৎস, জনগণই ক্ষমতার মালিক, তো জনগণই আইন প্রণয়ন করে, জনগণই শাসন করে, আবার জনগণই বিচার করতেছে। যে কেউ বাংলাদেশের মানে যে কোনো পর্যায়ে যেতে পারে পরিশ্রম করলে, মেধা থাকলে। তো আমার মনে হয় যে এখন এগুলা চিন্তা ভাবনার মানে সময় এসেছে আর কি, যে আগের অবস্থান থেকে আমাদের সরে আসার, এবং ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা স্যার যেটা বললেন যে প্লি বার্গেনিং, তো ওয়েলফেয়ার স্টেটের আমাদের দেশও তো একটা কল্যাণমূলক রাষ্ট্র, গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র। সুতরাং দেশ যখন শুধু অবকাঠামোগত ভাবে এগিয়ে যাচ্ছে তাহলে তো হবে না, বিচার ব্যবস্থাও এগিয়ে যাচ্ছে, এবং এই যে মডার্ন ওয়ার্ল্ডের এবং ওয়েলফেয়ার স্টেটের যে কনসেপ্ট গুলা, এগুলো আস্তে আস্তে অ্যাডপ্ট করতে হবে আমাদেরকে। একেবারেই যে ওভারনাইট এটা হয়ে যাবে তা না, এটা ধারাবাহিকভাবে আস্তে আস্তে করতে হবে, অ্যাডপ্ট করতে হবে আমাদেরকে, এবং সবাইকে কাজ করতে হবে যার যার পর্যায় থেকে, এই আর কি। জি, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের এভাবে আমি খালিদ হামিদ স্যারের কাছে যাচ্ছি আরেকবার ফিরে। স্যার, আমরা তো প্লি বার্গেনিং বলতে, যেহেতু হচ্ছে বাংলাদেশ কনসেপ্ট ভাবে আসলে আমাদের বহুল প্রচলিত নয়, পশ্চিমা বিশ্ব থেকে এসেছে স্যার। তো সেখানে কিন্তু স্যার প্লি বার্গেনিং কে আসলে দুভাগে ভাগ করা হয় সাধারণত, চার্জ বার্গেনিং আর একটা হচ্ছে সেন্টেন্স বার্গেনিং। অর্থাৎ একটা স্যার যে মামলার শুরুর দিকে একদম চার্জ কি আসবে, প্রসিকিউশনের সাথে এটা বার্গেনিং হয়, এবং সেকেন্ডটা হচ্ছে স্যার যে ট্রায়ালের পরবর্তীতে হচ্ছে সেন্টেন্স নিয়ে বার্গেনিং করা হয়। এবং সেন্টেন্স বার্গেনিংটা যদিও খুব বেশি প্রচার হয় না, বাট আমরা দেখেছি স্যার যে বিভিন্ন অনেক সময় স্যার আন্তর্জাতিক আদালতে মানবতা বিরোধী বিচার করার ক্ষেত্রেও দেখা গেছে স্যার এই সেন্টেন্স বার্গেনিংটা ব্যবহার হয়েছে, বেশ কিছু মামলাতেও সেন্টেন্স বার্গেনিং ব্যবহার হয়। স্যার, আপনি যদি আমাদের দর্শকদের বোঝার সুবিধার্থে সেন্টেন্স বার্গেনিংটা কি এবং এই সেন্টেন্স বার্গেনিং এর সাথে আসলে চার্জ বার্গেনিং এর বেসিক ডিফারেন্সটা কি, এবং অপেক্ষাকৃত বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কোনটা অধিক গ্রহণযোগ্য, এ ব্যাপারে একটু আলোকপাত করেন। থ্যাংক ইউ। আসলে চার্জ বার্গেনিং এর যে ব্যাপারটা হচ্ছে যে এগেইন এখানে দেখা গেছে কি, দেখেন অনেক সময় কিন্তু একটা অফেন্সের মধ্যে আরেকটা অফেন্স নিহিত থাকে। হ্যাঁ, মনে করেন রবারির মধ্যে হয়তো থেফট আছে, থাকবে, ঠিক আছে। সো এটাতে দেখা যায় যে এখানে অবভিয়াসলি একটা দোষটা রবারির জন্য কিন্তু ওইটার জন্য কিন্তু শাস্তি বেশি হওয়ার কথা, কিন্তু আমার চুরির জন্য কিন্তু শাস্তি হয়তো কম হবে, কথার কথা। আবার আমরা যেটা বিষয় বুঝি যে মার্ডার এবং কালপিবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, ফর এক্সাম্পল, ঠিক আছে। এখন ওইটার মধ্যে কিন্তু এটা নিহিত আছে ল্যাডার অফেন্স, তাই না? একটার মধ্যে আরেকটা হায়ার না হলে লোয়ার হবে। তো আমরা যেটা অনেক সময় হতে পারে যে চার্জ বার্গেনিং এর ক্ষেত্রে ডিফেন্ডেন্ট হয়তো ওখানে ওই লেসার অফেন্সটাতে সে গিলটি প্লি করে ফেলবে, এবং হায়ার অফেন্সের জন্য আপনার সেখানে যে অরিজিনাল চার্জ সেটা থেকে তাকে ড্রপ করে দিবে, এবং এটা প্রসিকিউশন এটা অফার করতেই পারে, এবং এতে করে প্রসিকিউশনের কিন্তু একটা প্রবলেম মিটলো যে ঠিক আছে আমরা একটা কনভিকশন অন্তত সিকিউর করতে পারলাম, ডিফেন্ডারটা সাজা ভোগ করলো কিন্তু সে হায়ার চার্জটা সে পড়লো না, এটা। আর সেন্টেন্স বার্গেনটা আমরা তো সবাই জানি যে একটা ক্রিমিনাল ট্রায়ালে প্রথমে চার্জ করা হবে, চার্জ গঠন হবে, তারপর সে হয়তো নট গিল্টি বলবে, নট গিল্টি বলার পরে ট্রায়াল হতে থাকবে,
এবং ট্রায়াল হওয়ার পরে যেখানে জুরি ট্রায়াল আছে, বিদেশে জুরি বলবে গিলটি হায়ার কোর্টে, আদারওয়াইজ আমাদের দেশে সেই সিস্টেম এখন নাই। একটা কনভিকশন হবে, কনভিকশনের পরে আমার সেন্টেন্স হবে। সো এই যে প্রসেস, তাই না, যে আমার এখানে আমরা বুঝতেই পারছি যে সেন্টেন্স বার্গেনিংটা, হ্যাঁ, আমাকে সেভাবে চিন্তা করতে হবে যেখানে ডিফেন্ডেন্ট বলবে যে ঠিক আছে, I will plead guilty to the charge against me provided I receive a specific sentence. এখন একটা সেন্টেন্সের মধ্যে ধরেন একটা মেয়াদের কথা বলা আছে আপ টু 10 ইয়ার্স, তাই না? এখন আপ টু 10 ইয়ার্স এর মধ্যে এখানে সে একটা বার্গেন করতে পারে, যেখানে হতে সে বলতে পারে ঠিক আছে এখানে আমি 5 বছর আমাকে দিতে হবে ওভারঅল। তার মানে এতে হচ্ছে কি যে সে একটা লাইটার সেন্টেন্স সে পাবে ইন এক্সচেঞ্জ ফর দ্য গিলটি প্লি। সে কিন্তু বলছে আমি গিলটি, কারণ আমরা জানি যে গিল্টের পরেই তো সাজার প্রশ্ন আসতেছে, তাই না, কনভিকশনের পরে। কাজে এই অবস্থাতে আপনার মনে করেন এমন যদি হয় যে লেটস সে মার্ডারের সাজা হচ্ছে সর্বোচ্চ ডেথ পেনাল্টি, বাট মার্ডারের যাবজ্জীবনও তো হয়। তো সাপোজ সে বলছে আই প্লিড গিলটি টু মার্ডার, কিন্তু সে বার্গেন করছে যে আমাকে ডেথ পেনাল্টি যাতে দেওয়া না হয়, যাবজ্জীবন। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে। এবং এটাও কিন্তু এটা এক ধরনের তারা ট্রেড করছে টাইম সার্ভ হিসাবে। ইটস নট এ ব্যাড আইডিয়া, কারণ আমার কাছে মনে হচ্ছে বিকল্প ধারার মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু আসছে এবং এটাও কিন্তু মোটামুটি পপুলার। অফকোর্স ইট হ্যাজ বিকাম পপুলার। আমি এইটুকুই এই মুহূর্তে বলবো যে হ্যাঁ আমাদের দেশে, বাট এজ আই সেড যে আমাদের আরো ডেভেলপ চিন্তা ভাবনা করতে হবে সামনের দিকে। যারা ক্রিমিনোলজিস্ট যারা আছেন, যারা আমাদের এক্সপার্ট যারা আছেন, তাদেরকেও সামাজিক অবস্থাটা বুঝতে হবে। আবার অনেক সময় প্রশ্ন আসে যে এটা কতটুকু প্রপার। হ্যাঁ, যারা হ্যাবিচুয়াল অফেন্ডার, যারা রিপিট অফেন্ডার, তাদেরকে যদি আপনি লাইটার সেন্টেন্স দেন, তারা যদি আবার বেড়ে রিওফেন্ড করতে শুরু করে, প্রবলেম হচ্ছে একটা দেখেন ক্রিমিনাল ইন্টেন্ট এমনই এক জিনিস, এটা মানুষের হয়তো ক্ষণে ক্ষণে বদলাইতে পারে। একটা মানুষ হয়তো একদম হাত জোর করে মাফ চাচ্ছে কোর্টের কাছে, আমার জীবনে এগুলো হবে না, সে বের হয়ে কিন্তু এক সপ্তাহের মধ্যে হি মাইট বি ব্যাক টু হিজ ওল্ডার ট্রেড। কিন্তু প্রবলেম হচ্ছে এটা তো আসলে ইভেন আমি মনে করি যে মেশিনের পক্ষে বোঝা সম্ভব না যে আপনার আমার মাথায় এখন কি ঘুরতেছে। সো ইটস অবভিয়াসলি আমাদেরকে এটা মেনে নিতেই হবে। সো রিস্ক ইজ ইনভলভ, হ্যাঁ, এখানে রিস্ক কিন্তু ইনভলভ আছে। আর তাই বলে যে আমরা এই নতুন নতুন ধারাগুলা যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে আনবো না কেন, সেটা হচ্ছে আমার কথা। হ্যাঁ, তো আমরা তো অন্তত আবার একটা কথা আছে, যদি আমরা কিছু ইন্ট্রোডিউস করার পরে যদি দেখি, যেটা আমাদের আমার ফেলো রেসপেক্টেড কলিগ বললেন, হাবিব সাহেব বললেন যে এই যে পুরোনো ব্যবস্থা থেকে আমাদের নতুন দিকে যেতে হবে। আবার নতুন কিছু ইন্ট্রোডিউস করার পরে যদি আমরা দেখি ইট ইজ নট ওয়ার্কিং আউট ফর আস, দেয়ার ইজ নাথিং রং, আমরা ওইটাকে আবার বাতিল করে অন্য কিছুতে যাব। এটা চিন্তা করে দেখেন, তাই না? আর আরেকটা কথা, হয়তো আমাদের সময় হয়তো কম পাবো। দেখেন আমাদের কিন্তু 345-এও কিন্তু 345-এও কিন্তু আমরা ল কমিশনের কিন্তু আমার যদি ভুল না হয় প্রস্তাব আছে এডিআর ইন্ট্রোডিউস করা। তো 345-এর যে কম্পাউন্ডেবল যে অফেন্স গুলো আছে, এটা নিয়ে আজকে বেশি কথা বলা হয় নাই। কম্পাউন্ডেবল অফেন্সেরও তো আমরা কি করতে পারি? কম্পাউন্ডেবল অফেন্স গুলো সাধারণত আমরা কি চিন্তা করি যে অফেন্স গুলা একটু ধরেন ফাইন্যান্সিয়াল ক্রাইম, ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল ক্রাইমে কিন্তু এডিআর আনা যায়। কেন আনা যায়? এতে করে এই যে টাকা পয়সা নিয়ে যে বাইরে পাচার করে দিয়েছে ফর এক্সাম্পল, বা টাকা লোপাট করেছে, মিসঅ্যাপ্রোপ্রিয়েট করেছে, এগুলা কিন্তু এডিআর এর মাধ্যমে কিন্তু এই টাকা কিন্তু সে ফেরত দিতে পারে। খেয়াল করে দেখেন, এই টাকা তো আবার আদায় করতে গেলে সেই সিভিল কেসে গিয়ে জীবনও আদায় হয় অনেক ক্ষেত্রে, তাই না? তো এতে করে কিন্তু আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল ক্রাইম বা ফ্রড বা এই ধরনের যে নেচার যে ক্রাইম যেগুলো আছে, যেগুলোকে আমরা কোয়াজাই ক্রাইম বলতে পারি বা সফটওয়্যার ক্রাইম বলতে পারি, সেসব ক্ষেত্রে কিন্তু এডিআর কিন্তু গ্রহণযোগ্য। আবার আমি এটাও বলবো যে আমরা মিডিয়েশন কেন আমরা ইন্ট্রোডিউস করবো না? আমরা যদি 345-এর পরে যদি আপনার মিডিয়েশনের যদি বিধান যদি আমরা রাখি, যেটা আমাদের বর্তমানে সিপিসিতে যেটা বেশ কার্যকর হিসাবে আসা উচিত, আরো সামনের দিকে আরো আসবে বলে আমরা আশা করি, থ্যাঙ্কস টু সেকশন 89 অনওয়ার্ডস যেগুলো আছে, সেখানে যদি আমরা চিন্তা করি যে আমরা কম্পাউন্ডেবল অফেন্সকে সংখ্যা বাড়িয়ে, আওতা বাড়িয়ে, আমরা যদি একজন প্রপারলি কোয়ালিফাইড মিডিয়েটরকে যদি নিয়ে আসি, আপনার দেখবেন বেশ দেখাল কি হয়েছে এখানে, যে সেখানে যদি মিডিয়েটর যদি সেটেল করার চেষ্টা করে, সময়সীমা বেঁধে দেওয়া থাকে, সময়ের মধ্যে সেটেল না হলে পরে ব্যাক টু দ্য ট্রায়াল, আদারওয়াইজ কিন্তু এইভাবে কিন্তু সংখ্যা কমতে পারে। এবং এতে করে বিশেষ করে যেগুলা ফাইন্যান্সিয়াল ক্রাইম, যেটা এখনকার যুগে আমরা সবাই জানি, সারা বিশ্বে কিন্তু বিরাট নাড়া দিয়েছে, হ্যাঁ, যে এই ধরনের অপরাধগুলো, মানি লন্ডারিং এন্ড আদার থিংস, সেগুলাতে কিন্তু অনেক, আমি মনে করি অনেক এফেক্টিভলি কিন্তু হয়তো মিডিয়েশন ইন্ট্রোডিউস করলে, সো দ্য প্রপারলি কোয়ালিফাইড মিডিয়েটর, ট্রেইন মিডিয়েটর, I think that there could be some sort of positive improvement আমাদের সিস্টেমের মধ্যে।
সো সত্যি সত্যি প্লি বার্গেনিং, সেন্টেন্স বার্গেনিং, চার্জ বার্গেনিং একদিকে আমাদের থাকছে, আর দিকে থাকছে আমাদের কম্পাউন্ডেবল অফেন্স, যেগুলো কম্পাউন্ডেবল অফেন্সের আওতা বাড়ানো এবং আওতা বাড়িয়ে আমাদের সিআরপিসি কে প্রপারলি অ্যামেন্ড করা। ইন দ্যাট ওয়ে আমার কাছে মনে হয় যে আমাদের ওভারঅল ব্যবস্থাটা আরেকটু যুগের সঙ্গে তাল মিলিয়ে আগাবে। এই পর্যন্ত। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতের জন্য। স্যার যেটি বললেন যে কম্পাউন্ডিং অফেন্সের আওতা বাড়ানোর ব্যাপারে হচ্ছে স্যার একটি পরামর্শ রয়েছে এবং সেটা স্যার সেন্টেন্স বার্গেনিং এবং প্লি বার্গেনিং উভয়কেই স্যার গুরুত্ব দিচ্ছেন। এবং স্যারের মতামত হচ্ছে যে আমরা আসলে পাইলট প্রোগ্রামের মাধ্যমে, যেটি সৈয়দ আব্দুল্লাহ স্যার বলেছিলেন যে এটা শুরু করা এবং পরবর্তীতে এটার রেজাল্ট কি আসছে সেটার উপরে বেস করে এটাকে আমরা ফার্দার ডেভেলপ করতে পারবো। তো আমি সৈয়দ আব্দুল্লাহ আল হাবিব স্যারের কাছে যাচ্ছি। স্যার আমরা যখন কথা বললাম যে আসলে প্লি বার্গেনিং, তারপরে আমরা গেলাম চার্জ বার্গেনিং বা সেন্টেন্স বার্গেনিং এর ব্যাপারে, যে আসলে ফৌজদারি মামলায় সেটি কতটা মামলার জট কমাতে কতটা আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু স্যার আমি যে প্রশ্নটা আপনার কাছে করতে যাচ্ছি সেটা হচ্ছে স্যার বাংলাদেশের বর্তমান যে আদালত ব্যবস্থা আমরা জানি, অর্থাৎ যেই আমাদের বিচারকের সংকট রয়েছে, বিশেষ করে নিম্ন আদালতে আমরা জানি যে স্যার যারা লয়ার থাকেন তারা খুব একটা আগ্রহী হন না আসলে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে যাওয়ার ক্ষেত্রে, এবং বাংলাদেশের যে আসলে সমাজ ব্যবস্থা স্যার, তো এই সবকিছু যদি আমরা বিবেচনায় নিই, বাংলাদেশের বিচার ব্যবস্থা আসলে স্যার কতটুকু প্রস্তুত এই মুহূর্তে এই প্লি বার্গেনিং কনসেপ্টটাকে অ্যাডাপ্ট করার জন্য, বা বিকল্প ধারা নিষ্পত্তিকে আমরা যদি ব্যাপকভাবে প্রসার ঘটাতে চাই স্যার, বিশেষ করে যে ফৌজদারি মামলায় আমাদের বিচার ব্যবস্থায় বা আমাদের যে অবকাঠামোগত সুযোগ সুবিধা রয়েছে এবং আইনগত যে দিকগুলো রয়েছে সেটি আসলে কতটুকু প্রস্তুত, এবং এই ক্ষেত্রে আসলে কি কি চ্যালেঞ্জ আছে, এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে আসলে বাংলাদেশ সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা সামনে? জি ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে আসলে অবকাঠামোগত ভাবে তেমন একটা যে সমস্যা আছে তা না এই প্লি বার্গেনিং এর অ্যাপ্লিকেবল এর ক্ষেত্রে। আমার কাছে মনে হয় যে নীতি এনাক্টের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। আমাদের যদি প্লি বার্গেনিং এর আইনটা যদি এনাক্ট করে দেয় বা বিধিমালা একটা এনাক্ট করে দেয়, তাহলে সেই অনুযায়ী কাজ করতে পারবে। মোটামুটি বর্তমান লিগ্যাল সিস্টেমে যারা কাজ করেন, জাজেস, অ্যাডভোকেটস, পুলিশ, হ্যাঁ, যারা এই তারপর প্রসিকিউটর, অ্যাডভোকেটস যারা আছেন, তা আমার মনে হয় যে তারাই যথেষ্ট আর কি। গিলটি প্লি তো একজনের কাছে করবেন আর একজন তো এটা নোট ডাউন করে একটা রেজাল্ট দিবেন, এটা যথেষ্ট। শুধু আমার মনে হয় যে যদি এই ক্ষেত্রে একটা রুলস বা রেগুলেশন যদি এনাক্ট করা হয় গভর্নমেন্টের পক্ষ থেকে, তাহলে এটা যথেষ্ট হয়। এটা আর তেমন বড় কিছু না আর কি, মানে এটা অনেক বিশাল কিছু না, ছোট একটা জিনিস কিন্তু বড় অনেক, মানে সলিউশনটা অনেক, এবং এটার যে এফেক্ট এটা খুব মানে ম্যাসিভ। মানে কাজটা ছোট, মানে একটা ছোট আইনটা এনাক্ট করে ফেলা, কিন্তু এটা রেমেডিটা অনেক বড় ধরনের, রিলিফটা অনেক বড়, বেশি ম্যাসিভ আর কি। আমার কাছে এরকম মনে হয়। আর সরকার ডেফিনেটলি আমার মনে হয় কাজ করে যাচ্ছে এই ক্ষেত্রে। আর আরেকটা জিনিস আমি স্যারের সাথে বলতে চাই, স্যারের সাথে একমত আমি, যে আমাদের যে ওই যে পেনাল কোডে 345 ধারায় যে কম্পাউন্ডেবল অফেন্সের কথা বলা হয়েছে, তো এই কম্পাউন্ডেবল অফেন্স তো দুই ধরনের স্যার বললেন, যেটা ওই যে কোর্টের পারমিশন নিয়ে একটা কম্পাউন্ড করা যায়, আর একটা কোর্টের পারমিশন লাগালে নিজেরা বসে কম্পাউন্ড করা যায়। এটা তো শুধু পেনাল কোডের ক্ষেত্রে প্রযোজ্য আছে। আর স্পেশাল বিভিন্ন আইন আছে, যেমন যৌতুক আইন আছে, নারী শিশু নির্যাতন দমন আছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন আইনে কিন্তু, তারপরে যে পারিবারিক আইন আছে, যে এখানে কিন্তু এটা অবশ্য সিভিলের ক্ষেত্রে, তো দেখা যাচ্ছে বিভিন্ন আইনে ক্ষেত্রে আলাদা একটা সেকশনই থাকে যে এই আইনটি, হ্যাঁ, আমলযোগ্য কি আমলযোগ্য, আপোষযোগ্য কি আপোষহীন, আর জামিনযোগ্য কি অজামিনযোগ্য, এটা লেখা থাকে। তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, যেমন যৌতুক নিরোধ আইনটা যদিও অজামিনযোগ্য, এটা কিন্তু আপোষযোগ্য। এই আমাদের কাছে কিন্তু যৌতুকের প্রচুর মামলা আসে। আবার নারী শিশুর যে যৌতুকে 11 গ, এই যে যৌতুক চেয়ে যে মারধর করে, এটাও কিন্তু দেখা যায় অজামিনযোগ্য কিন্তু আপোষযোগ্য। এই জাতীয় কোর্ট থেকেও কিন্তু বিচারকরা বা ট্রাইব্যুনালের বিচারকও কিন্তু আমাদের কাছে এই জাতীয় মামলা পাঠান, এট এনি স্টেজে পাঠান। কিংবা পার্টিরাও যদি অ্যাপ্লাই করে যে স্যার আমরা একটু বসে আপোষ করে ফেলতে চাই, আমাদের কাছে কিন্তু পাঠান এই লিগ্যাল এইড অফিসে, জেলা লিগ্যাল এইড অফিসে, আমরা কিন্তু আপোষ করি এই মামলাগুলো। আর এছাড়া পেনাল কোডের বিভিন্ন ধারায় যেগুলো কম্পাউন্ডেবল অফেন্স, সেখানেও দেখা যায় যে অনেক সময় যেগুলো যে নিজেরা আপোষ করতে পারে, নিজেরাও আসে রেজিস্ট্রেশন করে আমাদের কাছে এসে, কিংবা বিচারকের কাছে চলমান মামলা থাকলে পারমিশন চায় যে স্যার আমার মামলাটা জেলা লিগ্যাল এইড অফিসে পাঠান, আমরা বসে দেখি একটা আপোষ করা যায় কিনা। কারণ দেখা যায় যে গ্রামের যে জনগণ থাকে, বিচার প্রার্থী যারা থাকে, তারা তো আসলে হাঁপিয়ে যায় একটা পর্যায়ে। শুরুতে তো অনেক দেখা যায় যে টাউট বাটপার কিংবা কুপরামর্শে কিংবা আবেগের বশীভূত হয়ে অনেকে মামলা করে ফেলে, একটা দুইটা তিনটা।
কিন্তু যখন মামলাটা 1-2 বছর চলে, মামলা তো একটা ধারাবাহিক প্রসেস, একটা ফর্মাল প্রক্রিয়া। এটা তো আর এমন না যে আজকে গেলাম, আজকে সকালে দায়ের করলাম, বিকালবেলা রেজাল্ট নিয়ে বাড়ি চলে আসলাম। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, একটা ফর্মাল প্রসেস। এটা তো ধারাবাহিক ভাবে আস্তে আস্তে হয়। তো দেখা যায় যে 1-2 বছর যখন ঘোরে কোর্টের বারান্দায় বারান্দায় এবং রেজাল্ট পায় না, তখন তো তারা বিরক্ত হয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু তারা নিজেরাও আসে এবং কোর্টের কাছে চায়, যদি এটা কম্পাউন্ডেবল হয়, এটা যদি আপোষের কোন একটা প্রক্রিয়া থাকে, তারা কিন্তু চায় যে তারা সমাধান চায় একটা পর্যায়ে গিয়ে। শুরুতে যাই হোক, তো এই ক্ষেত্রে কিন্তু এটা একটা মানে আশাব্যঞ্জক দিক। এছাড়াও আমরা দেখি যে অনেক ক্ষেত্রে মানে আইন বহির্ভূত ভাবেও দেখা যায় যে সামাজিক মানে এটা হচ্ছে আইন যদিও পারমিট করে না, তারপরে দেখা যায় যে অনেক মানে নন কম্পাউন্ডেবল অফেন্সেও কিন্তু বিভিন্ন ব্যক্তি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আনঅফিসিয়াল ভাবে তারা মানে ম্যানেজ হয়। হ্যাঁ, তারা কোর্টে গিয়ে বিভিন্ন ভাবে মামলাটা প্রত্যাহার করে নেয়। এটা মানে রিয়েল ফ্যাক্ট। দেখা যায় যে সাক্ষী দেয় না প্রপারলি, কিংবা বলে যে না আমাদের ভিতরে ব্যাপক সামাজিক নিরাপত্তার জন্য কিংবা সামাজিক সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা আপোষ হয়ে গিয়েছি, কিংবা প্রপারলি সাক্ষী যে দেখা যায় যে একটা মামলার ভাইটাল সাক্ষী কিংবা যে ভিকটিম সেই যে প্রপার সাক্ষী দেয় না আপোষ হয়ে যাওয়ার পরে। তো এভাবেও কিন্তু আসলে দেখা যায় যে আসলে হয়ে যাচ্ছে, আপোষ হচ্ছে এই মামলা। সুতরাং এটা অস্বীকার করার কায়দা নেই যে প্লি বার্গেনিংটা চলবে না, বা এটা এটা হ্যাঁ এটা এটা অ্যাডপ্ট করা যাবে না, বা এটা এটা মানে আমাদের দেশের লোক বুঝবে না। আপোষটাই মানে আমার মনে সর্বোত্তম উপায় আর কি। মামলা করলে যে জিনিসটা বলে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের যে বেসিক থিমটা, এটা হচ্ছে যে সিম্পল ফাস্ট এবং স্মার্ট। এটা আর কোর্টের প্রক্রিয়াটা হচ্ছে মানে একটা টাইম কনজিউমিং প্রসেস। হ্যাঁ, এটা হচ্ছে মানে প্রচুর একটা খরচের একটা ব্যাপার আছে, তারপর হয়রানির একটা ব্যাপার আছে। আর আইন কানুন তো একটা টেকনিক্যাল ব্যাপার, এটা তো সাধারণ মানুষের বোঝার মানে সবাই বোঝেও না। আপনি দেখবেন যে লয়ের স্টুডেন্ট হয়ে গিয়েছে, 4 বছর লতে অনার্স করে ফেলছে, তারপরে দেখা যায় যে আইনের থিওরিটা পড়েছে হয়তো ইউনিভার্সিটি লাইফে, কিন্তু কোর্টে গিয়ে কিন্তু সে আসলে একটা ড্রাফটও লিখতে পারে না। তো দেখা গেছে 4 বছর সে আইন পড়ে একটা জামিনের দরখাস্ত লিখতে পারে না। তো একটা সাধারণ যে অশিক্ষিত লোক, সে আইন সম্পর্কে কতটুকু ধারণা রাখে, আর এই ধারণা নিয়ে কতটুকু আইনের সুফলটা সে কাজে লাগাতে পারে বা ভোগ করতে পারে। তো সুতরাং কোর্ট কাচারি একটা জটিল প্রক্রিয়া। তা আমার মনে হয় যে ব্যক্তিগত অভিমত যে প্লি বার্গেনিং যদি এসে পড়ে, তাহলে ডেফিনেটলি জনগণ সুফল পাবে। মামলা যত অন্তত আমার মনে হয় যে 1/4 কমানো তো সম্ভবই ডেফিনেটলি। এবং এটার যদি প্রচারণা হয়, সাধারণ মানুষকে বোঝানো যায় যে না এটা সুফলটা কি, তাহলে অবশ্যই এটা সুফল মানুষ পাবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ স্যার সুন্দরভাবে বিষয়টি ব্যাখ্যা করার জন্য। আমি ডক্টর খালিদ হামিদ স্যারের কাছে যাচ্ছি। স্যার, এতক্ষণ আসলে আমরা প্লি বার্গেনিং এর খুবই অ্যাডভান্টেজ সাইড গুলো আলোচনা করলাম, বাংলাদেশ সেটা কিভাবে আমরা ইফেক্টিভ করতে পারি এবং সে ব্যাপারে সরকার কি ধরনের ব্যবস্থা নিতে পারি ব্যাপারে আলোচনা করা হয়েছে। স্যার, একটা যে ইস্যুটা আমাদের সামনে বারবার আসে সেটা হচ্ছে স্যার, বাংলাদেশে যেহেতু আমাদের একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা ডেভেলপ করছি, বর্তমানে একটা ট্রান্সফরমেশনের মধ্যে আছি, তো এখনো পর্যন্ত কিন্তু স্যার যে আমাদের সোসাইটিতে যে একটা ক্লাসের ব্যাপারটা থাকে, যে স্যার যে বৈষম্য রয়েছে এখনো কিছুটা হলেও স্যার, যে দরিদ্রের সাথে ধনীর একটা বৈষম্য রয়েছে। এবং এক্ষেত্রে স্যার যে যদি প্লি বার্গেনিং বাংলাদেশে নিয়ে আসা হয়, অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তি, যেটা হচ্ছে ফর্মাল কোর্ট রুমের বাহিরে এটা সেটেল করা হবে, তো সেক্ষেত্রে আসলে স্যার মাসল পাওয়ার ইউজ করা বা হচ্ছে স্যার টাকা দিয়ে প্রভাবিত করার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে স্যার, যে ধনীরা গরিবদের উপরে ধরনের একটা প্রভাব খাটাতে পারে, বা যাদের রাজনৈতিক প্রভাব আছে কিংবা হচ্ছে মাসেল পাওয়ার আছে বা অন্য কোনো ভাবে ইনফ্লুয়েন্সিয়াল যারা, তারা অপেক্ষাকৃত দুর্বলদের উপরে একটা প্রভাব খাটাতে পারে। ও সেক্ষেত্রে স্যার আসলে মিসকারেজ অফ জাস্টিস হওয়ার একটা বড় সুযোগ থেকে বা ঝুঁকি থেকে যাচ্ছে এখানে। তো সেটি বিবেচনা করে আসলে আমাদের প্লি বার্গেনিং কি আসলে ওয়েস্টার্ন যে থিওরিটা, সেটি কি আসলে আমরা এখানে সরাসরি অ্যাডপ্ট করতে পারবো কিনা, কিংবা সেটি না করতে পারলে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটিকে আসলে আমরা কিভাবে মডিফাই করে নিয়ে আসতে পারি, বা এটিকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে, সে ব্যাপারে স্যার আপনি যদি একটু আলোচনা করেন। খুব সুন্দর প্রশ্ন। আসলে যে কোনো কিছু ইন্ট্রোডিউস করতে গেলে কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকবে, অ্যাডভান্টেজও থাকবে। আমাদেরকে আসলে অন দ্য ব্যালেন্স দেখতে হবে যে একটা কিছু ইন্ট্রোডিউস করলে পরে আমাদের আর্থসামাজিক ব্যবস্থাতে যে বিচার ব্যবস্থা বা যে প্রেশারটা সরকারের উপরে বিচার ব্যবস্থার উপরে আছে,
এটা কতটুকু এফেক্টিভলি লাগু হয়। লাতে করে কিন্তু অনেক সময় প্রসিকিউশনের দুর্বল কেসটাও কিন্তু কি হলো, দুর্বল কেস থেকে তারা পার পেয়ে গেল, কিন্তু তাদের হয়তো সাক্ষী ছিল না, হয়তো ভালো, হয়তো এটা প্রমাণই করতে পারতো না, বাট বাই গিলটি প্লি তারা কিন্তু সাকসেস পাচ্ছে। আবার এর ক্ষেত্রে আরেকটা পয়েন্ট হচ্ছে যে তার যে একটা যে নট গিলটি বলে যে একটা সে কোর্ট থেকে যে একটা স্টেইনলেস ক্যারেক্টার নিয়ে বেরোতে পারতো, তা কিন্তু হলো না। অর্থাৎ তার কিন্তু একটা ছাপ পড়ে গেল যে হি হ্যাজ বিন ফাউন্ড গিলটি। যাই হোক, প্লি বার্গেন করে হোক আর বিচারের মাধ্যমে হোক। এবং আরেকটা ব্যাপার তো আপনি ঠিকই বলেছেন যে আপনার একটা এক ধরনের অনৈতিক প্রেশার কিন্তু সে বোধ করতে পারে যে আমাকে গিলটি বলাচ্ছে। এবং দেখা গেছে যে অনেক সময় যদি প্রি বার্গেনিং আমরা অতিমাত্রায় চালু করি, অনেক সময় দেখা যাবে একটা কেস কিন্তু হয়তো প্রপারলি আর ইনভেস্টিগেশন হবে না, পরে যে সবাই যদি মনে করে আছে যাই হয় হোক পরে তো গিলটি প্লি পাওয়াই যাবে একটা, সেটাও কিন্তু একটা এক ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে। এবং ডেফিনেটলি যেটা আপনি বললেন যে মাইট, যারা শক্তিশালী প্রতিপক্ষ, শক্তিশালী যারা আছে, তারা কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করবে। আর সাংবিধানিক ভাবে যে জিনিসটা আছে যে আমাকে ওপেন কোর্টে ট্রায়ালের মাধ্যমে আমি গিলটি বা নট গিলটি হব, সেটা থেকে কিন্তু আমি কিন্তু এখান থেকে পাচ্ছি না। সো অবভিয়াসলি কোয়াশনের পসিবিলিটি থাকছে, সবই থাকছে। কিন্তু আমি সবসময় এই কথাটা বলে আসবো যে তাই বলে যে আমরা একটা ব্যবস্থাকে একদম আউটরাইট রিজেক্ট করবো তা কিন্তু না। আমি কিন্তু আগে একটু মানে একটা সমাধানের চিন্তা করে বলেছি, যেটা আমাদের ল কমিশন হ্যাজ বিন ওয়ার্কিং অন ইট। সরকার তো ব্যবস্থা নেওয়ার কথা, প্রপার অ্যামেন্ডমেন্ট আশা করি আসবে, যেখানে আমরা যদি প্রি বার্গেনিং ব্যবস্থাটা যদি আনি, তাহলে ওই সেফ গার্ডটাকে এনশিওর করে, হ্যাঁ, প্রপার সেফ গার্ড করে, যেটা একটা যেমন ধরেন এভাবে চিন্তা করা যায় কি না যে ইফ সেন্টেন্স ইজ মোর দেন 10 ইয়ার্স, সেখানে হয়তো আমাদের কি বলে প্লি জাজ থাকবে, যেখানে হয়তো হাইকোর্টের বিচারপতি হওয়ার যারা যোগ্যতা রাখেন বা হাইকোর্টের বিচারপতিরা, তারা হয়তো দেখবেন যে এই প্লিটা ভলেন্টারিলি উইথ প্রপার কনসেন্ট হয়েছে কিনা, এবং সে এই প্লিটা উইদাউট আনডিউ প্রেশার সে গিলটি বলছে নিজেকে, এটা ভালো জিনিস। আবার 10 বছরের নিচে হলে হয়তো আমাদের লোয়ার টায়ারে আমরা সেশন জাজ লেভেলে যারা আছেন তাদেরকে চিন্তা করবো। এইভাবে যদি আমরা একটা প্রপার মেথডোলজি যদি ইন্ট্রোডিউস করতে পারি, হ্যাঁ, একদম ধারা উপধারা দিয়ে, হ্যাঁ, যে প্রপার নোটিশ যাবে, তারপরে আসবে এবং কোর্ট হ্যাজ টু বি স্যাটিসফাইড, হ্যাঁ, সময় দেওয়া হবে, তখন কিন্তু আমরা ঠিক যেমন কনফেশনের ক্ষেত্রে কতগুলো সেফগার্ড, হ্যাঁ, কতগুলো ম্যান্ডেটরি প্রশ্ন করতেই হয়, বিশেষ করে দেখার জন্য ভলেন্টারি কিনা, কোনো প্রেশার, কোনো টর্চার, কোনো কম্পালশন করা হয়েছে কিনা, তাই না? এটা একটা একদম একটা ইটস আ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ফর দ্য ম্যাজিস্ট্রেট রেকর্ডিং এ কনফেশন আন্ডার 164। সিমিলারলি যদি আমরা এটাকে একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট যদি করে দেই যে প্লি বার্গেন করে খালি গিলটি বললো আর আমরা মেনে নিলাম, এটা তা কিন্তু এখানে কিন্তু হবে না। তার মানে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় ইউজিং প্রপার সেফগার্ড it can be introduced, but এটা আমি মানি আপনার কথা, যেটা সাজেশনটা এসছে, এটাকে তড়িঘড়ি করে করাটা ঠিক হবে না। এই জন্য প্রপার অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে, প্রপার পরিবর্তন নিয়ে এসে, তাহলে আমি মনে করবো, এবং সে যে ডিজায়ারাস, সে যেটা খুশি মনে যে করছে, ভলান্টারিলি করছে, তাহলে কিন্তু কোনো ওই মোরাল ইয়েটা থাকবে না যে কাউকে আমি ইচ্ছা বিরুদ্ধে হয়তো এই কাজটা হয়তো করালাম, হ্যাঁ, এটার জন্য। বাট এট দি এন্ড অফ দ্য ডে এতে করে হবে কি, আমাদের যারা ইনভেস্টিগেটিং অথরিটি আছেন, যারা উল্টাটা যদি আমরা চিন্তা করি, ধরেন সাংবিধানিক ভাবে ন্যায় বিচার পাওয়ার যেমন অধিকার আছে, দ্রুত বিচারেরও কিন্তু একটা অধিকার কিন্তু আছে, কিন্তু আমরা তো দ্রুত বিচার পাচ্ছি না। তো প্লি বার্গেনিং এর মাধ্যমে যদি আমরা অন্তত অন্যদিকে দ্রুত বিচার, অর্থাৎ আমাদের অন্যান্য উপযুক্ত মামলাতে যদি আমরা, কারণ কতগুলো ক্ষেত্রে তো আবার ইউ ক্যানট, ধরেন অনেক বড় বড় মামলা থাকতে পারে যেখানে মনে করেন কিভাবে বলা যায়, ধরেন নারী নির্যাতনের কথা যদি আসে, আমাদের রেপের ব্যাপার স্যাপার যদি আসে, অ্যাসিড থ্রোয়িং এর ব্যাপার স্যাপার যদি আসে, বা যেখানে মাল্টিপল কিলিং এর ব্যাপার স্যাপার যদি আসে, সেখানে তো আপনি প্লি বার্গেনিং করে তো ওইভাবে তো আপনি যেতে পারবেন না। তো আমরা যদি ক্যাটেগরাইজেশনও যদি করতে পারি এসব ক্ষেত্রে, আই থিঙ্ক উই উইল। বাট এটা যেটা বললাম যে অনেক চিন্তা ভাবনা দরকার আছে, অনেক আলাপ আলোচনা দরকার আছে, এবং আমি মনে করি এই ধরনের একটা আয়োজন এটা সবার জন্যই। আমরা যদি দুই একটা কথাও যদি কারো কাছে পৌঁছায়, তারাও নিশ্চয়ই তাদের ওপিনিয়ন নিয়ে আসবেন, এবং একটা গ্রহণযোগ্য সমাধান না হলেও সামনের দিকে চলার পথে একটা হয়তো এক ধরনের দিক নির্দেশনা হয়তো আস্তে আস্তে ডেভেলপ করবে। এবং আমি মনে করি গত 1 বছরে মানে করোনার কারণে, কোভিড-19 এর কারণে এই ধরনের প্ল্যাটফর্মে কিন্তু আমরাও কিন্তু অনেক কিছু শিখছি, জানছি,
আমরাও শেয়ার করতে পারছি, আপনারাও বলছেন ইয়াঙ্গার জেনারেশন অনেক ভালো কাজ করছেন, ইয়াং লয়ার্সরা, এবং সবাই ওনারা যে এসে আজকে ওনাদের যে লিগাল এইডের কথাগুলো যে বললেন, এটা তো আসলে সত্যি কথা অনেকে জানেই না। আর আমাদের যেটা ধরেন আমরা একাডেমিক স্টাডিজটা করি বা করাই, ভোকেশনাল ওয়ার্ল্ডে গিয়ে আমরা কিন্তু বিপদের মধ্যে পড়ে যাই, কারণ আমাদের তো আন্ডারগ্রেড লেভেলে এই ট্রেনিং এর ব্যবস্থা তো তেমন তো সব ল স্কুলে থাকে না, তাই না? তো যেসব কারণে আমাদের কিন্তু আপকামিং বার্ডিং লয়ারে দেখবেন তারা কিন্তু গিয়ে প্রথমে ধাক্কা খায় এবং তারাই কিন্তু আমাদের ফিউচার, এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই মাইন্ডসেটটা ডেভেলপ করাতে হবে। কাজে এই ধরনের উন্নত চিন্তা ভাবনা, প্রগ্রেসিভ চিন্তা ভাবনা যদি আমরা ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে যদি দেই, যেটা আপনারা করছেন, আমি মনে করি আমাদের ওভারঅল ফিউচার জেনারেশন উইল বি মাচ বেনিফিটেড, উপকৃত হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যারের কথা প্রসঙ্গে বলবো স্যার যে আপনি তো শুধুমাত্র প্র্যাকটিসিং লয়ারই নয়, সাথে সাথে আপনি একাডেমিকের সাথেও জড়িত। তো আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে বা আপনার কি কোন উদ্যোগ নিচ্ছেন কিনা যে ফিউচারে যারা লয়ার হচ্ছে বা লয়ার স্টুডেন্ট আছে তারা হচ্ছে এডিআর স্পেশালি ইন ক্রিমিনাল কেসেস, এই ক্ষেত্রে যারা যে স্পেশালাইজেশন অর্জন করতে পারে, এই ক্ষেত্রে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, এবং সেই সাথে বাংলাদেশে যারা একাডেমিকের সাথে জড়িত আছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে, ইউনিভার্সিটিগুলো, ফ্যাকাল্টিজ বা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, তাদের প্রতি আসলে আপনার কোনো মেসেজ থাকবে কিনা এই ব্যাপারে? হ্যাঁ, আমি মেসেজটা দিয়েছি অলরেডি। দেখেন, আমাদের স্টেক হোল্ডারদের সবার সাথে কথাবার্তা বলে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বার কাউন্সিল, ইউনিভার্সিটি যারা ডিন আছেন, ডিপার্টমেন্টস আছেন, এবং যারা এনাদের সবার মধ্যে একটা আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু আমি মনে করি যে আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে সিলেবাসটা যে আছে, আইন যে পড়ানো হয়, এটাকে পরিবর্তন আনতে হবে এবং এখানে কিন্তু এডিআর কম্পালসারি করতে হবে এবং এডিআর এর জন্য আলাদা মডিউল করে এটাকে একদম মানে নেগোসিয়েশন, আরবিট্রেশন, মিডিয়েশন, অ্যাডজুডিকেশন সহ, হ্যাঁ, যে আরো যেসব প্রসেস যেগুলো আছে এবং এটার ভালো মন্দ দিকগুলো, সেই সাথে আপনি যেটা বললেন যে ক্রিমিনাল এডিআর এর ব্যাপারে, অর্থাৎ এই শিক্ষাটা কিন্তু একদম মানে ক্লাস 12 এর পর থেকে কিন্তু নিয়ে আসতে হবে, আমি যেটা মনে করি। হ্যাঁ, যাতে করে ফিউচার লয়ারে কিন্তু তারা তাদের মাইন্ডসেটটাই ডেভেলপ করে যে না, আমরা যখন একটা ক্লায়েন্টকে আমি সামনে পাবো, আমি সবসময় বলবো কোর্ট তোমার জন্য লাস্ট রিসোর্ট, নট দ্য ফার্স্ট রিসোর্ট। যেটা ভাই বললেন যে আসলে এটা অল্টারনেট নাম দিয়ে বিপদ হয়ে গেছে, এটাকে আসলে অল্টারনেট বলা ঠিক না, এটা আসলে একটা এসেনশিয়াল ডিসপিউট রেজলিউশন বলা উচিত বা অ্যাডিশনাল বলা উচিত ওই সেন্সে। এবং আমার কাছে মনে হয় যে কোর্ট শুড বিকাম অল্টারনেটিভ, বলাটা ঠিক হচ্ছে না, বাট আসলে তো কোর্টটাই আমাদের লাস্ট ডিসপিউট রেজলিউশন রিসোর্ট হওয়া উচিত। এটা আরেকটা জিনিস হচ্ছে যেটা আপনি বললেন যে আমরা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে এলসিএল এর সাউথ বা আমি যেসব জায়গাতে ইনভলভ আছি, আমরা জানেন যে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল কতগুলো ইনস্টিটিউশনের সাথে আমরা অ্যাফিলিয়েটেড। তার মধ্যে একটা হচ্ছে এডিআর, ওডিআর ইন্টারন্যাশনাল। তাদের মাধ্যমে আমরা 4টা কোর্স বাংলাদেশে করিয়েছি, ফিজিক্যালি এবং অনলাইন, এবং প্রায় 140-এর বেশি মিডিয়েটর কিন্তু কোয়ালিফাইড হয়েছে, প্রত্যেকে 5 দিনের ট্রেনিং পেয়েছে উইথ প্রপার অ্যাসেসমেন্ট। আমরা অ্যাসোসিয়েট আরবিট্রেটর ট্রেনিংও কিন্তু আমরা অফার করছি অনলাইনের মাধ্যমে। এখন আপনি দুনিয়ার যে কোনো জায়গায় বসে কিন্তু আপনি প্রত্যেক মাসে একটা না একটা কোর্স কিন্তু নিতে পারবেন, এবং এইগুলা যে খুব বেশি এক্সপেন্সিভ যদি আপনি চিন্তা করেন যে এটা আমার একটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট, আমি মনে করি এই ধরনের কোর্স এই সময় করা উচিত। বিশেষ করে আমাদের যে বার কাউন্সিলের পরীক্ষা নিয়ে যে একটা অনিশ্চয়তা, আমি জানি কবে এই পরীক্ষাগুলো আবার নিয়মিতভাবে হবে, এতে করে কিন্তু অনেকে, আমরা সবাই জানি, মনক্ষুণ্ণ, অনেকে কিন্তু আইনের জগতে হাঁটতেই চাচ্ছে। তাদেরকে আমি বলবো যে এই ব্যাপারে মোটেও মন খারাপ না করে আপাতত যাদের যা সামর্থ্য আছে এটা দিয়ে অত্যন্ত ধৈর্যের সাথে কিন্তু এই যে অল্টারনেট ডিসপিউট রেজলিউশন গুলো ডেভেলপ করতে হবে। ভারতে আরো বেশি করে মিডিয়েশন কম্পিটিশন, কম্পিটিশন, আরবিট্রেশন কম্পিটিশন, এগুলো কিন্তু আরো বেশি করা উচিত। বাইরের জাজদেরকে নিয়ে আসা যায়, তারাই সব অবজার্ভ করবো আমাদের ছেলে মেয়েদেরকে, কথা বুঝছেন? এবং শুধু তারা কেন, আপনি দেখেন আমাদের বাংলাদেশে অ্যাডভোকেট হওয়ার পরে কিন্তু ওয়ান্স ইউ বিকাম লার্নেড, একবার যখন আপনি সনদ পেয়ে যাচ্ছেন, তারপরে কিন্তু আর কোনো কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট বলে কোনো কিছু কিন্তু নাই। এই যে একটা বিরাট সমস্যা, এতে করে কিন্তু যারা লেখাপড়া করে তারা অনেক দূর আগায় যায়, বাকিরা কিন্তু পিছিয়ে পড়ে। বাট আপনি যদি ওই বার কাউন্সিলের মাধ্যমে, এখন তো বার কাউন্সিলে দেখছি অনেক প্রোগ্রেসিভ কাজকর্ম হচ্ছে, অনেক নতুন নতুন উদ্যোগ হচ্ছে, লাইব্রেরি ডেভেলপমেন্ট, সুপ্রিম কোর্টের সবখানে কিন্তু আমাদের দেখেন কোভিড-19 এর কারণেও কিন্তু আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু অনেক দ্রুত হচ্ছে। আমি মনে করি যে এই ব্যাপারে এই কোভিডকে কিন্তু কাজে লাগাইতে হবে আপনার সামনের দিনে আগানোর জন্য, যাতে করে আমাদের এই পরিবর্তনটা যাতে আমরা চালু রাখতে পারি।
এই জন্য আমি মনে করবো যে লার্নেড অ্যাডভোকেট যারা আছেন, আমাদের কলিগ যারা আছেন, তাদেরকেও কিন্তু শেখার এবং জানার ব্যাপারে কতগুলো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট কিন্তু আমি মনে করি ইনভোক করা উচিত। হয়তো কিছু কত অপ্রিয় লাগতে পারে, কিন্তু আমরা যে লাইসেন্স রিনিউ করে যাচ্ছি 3 বছর 4 বছর 5 বছর, অনেকে তো সত্যি কথা কোর্টে প্র্যাকটিস করতে পারছে না। তো তাদের পারফরমেন্স কি, তারা, কারণ আলটিমেটলি দেখেন এটা একটা সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। আমরা যদি ভালো সার্ভিস দেই, ক্লায়েন্ট কিন্তু আমার প্রতি খুশি হবে, আমাকে আরো মামলা দিবে, এবং আমার প্রফেশনকে কিন্তু রিপ্রেজেন্ট করছি আমি, বিকজ আমি একটা সম্মানজনক পেশাতে কিন্তু আছি। কেন আমাদের কিন্তু ইমেজটা কিন্তু আনফর্চুনেটলি অনেক লোয়ার হয়ে গিয়েছে এইসব কারণে। কারণ কি, সত্যি কথা হচ্ছে যে আমাদের একটা মানে সময়ের সাথে তাল মিলিয়ে যে শিক্ষাটা, আমাদের যে জানাটা কিন্তু কিছু কিছু জিনিস শুধু বাধ্যতামূলক করতে হয় লাইফে আগাতে গেলে। যদি কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপ, আপনারা জানেন যে বড় বড় দেশে কিন্তু এটা একটা প্রমোশনের কিন্তু একটা মাপকাঠি, হ্যাঁ, যে সিপিডি পয়েন্ট বলে, তাই না, বিভিন্ন এইরকম সিস্টেম যদি আমরা চালু করি, যে যতটা কোর্স করলো, যে যতটা ট্রেনিং করলো, এখানে বাংলাদেশ বার কাউন্সিল থ্রু দ্য অথরিটি কতগুলো ইনস্টিটিউটকে আপনার কি করতে পারে, অ্যাফিলিয়েটেড করে দিতে পারে, যে ওখান থেকে কোর্সগুলো করে আসে, তাহলে তোমরা এটা পাবে। এতে করে হবে কি জানেন, যারা এই যে মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজে ল ডিপার্টমেন্টে যাদেরকে রিক্রুট করবে, তারাও যখন দেখবে যে সিভিটা অনেক রিচ, তাই না, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু কাজেই দেখেন, দিনের শেষে একটাই কথা, আমাদের লাইফ কিন্তু একটা, আমাদের সবারই একটা সময় শুরু এবং শেষ আছে। আমি মনে করি যে এই সময়টাকে আমরা যদি খুব সুন্দর করে সৎভাবে সুন্দরভাবে যদি কাজে লাগাতে পারি, এতে করে আপনি যে শুধু নিজে স্যাটিসফাইড থাকবেন তা না, আপনার আশেপাশের মানুষও কিন্তু আপনার, হয়তো আপনার 5 টাকা কম ইনকাম হতে পারে, বাট দ্যাট ইজ অলওয়েজ শুড বি সেকেন্ডারি কনসিডারেশন, সরি টু সে, এটাই হওয়া উচিত। হ্যাঁ, যে আমাদেরকে প্রফেশনের মর্যাদা রক্ষার্থে আমার ক্লায়েন্ট আমাকে 5 টাকা দিল না 5 লাখ টাকা দিল, আমি ফ্র্যাঙ্কলি বলি এটা মনে করা উচিত না। দায়িত্ব যদি আমি নেই, আমাকে দায়িত্ব কিন্তু পালন করতে হবে, কারণ মানুষ কিন্তু আপনাকে আপনার কাজের জন্য মনে রাখবে, অন্য কোনো কিছুর জন্য কিন্তু না। কাজে আমি যেটা ফিল করি যে আমাদের এই ডেভেলপমেন্টটা আন্ডারগ্র্যাড এডুকেশন, ফুল এডুকেশন, পোস্ট এডুকেশন কাউন্সিল থেকে একটা সমানতা রাখতে হবে, এবং সেখানে যদি আমরা এটাকে একটা প্রপারলি ট্রেন একটা কাঠামোর মধ্যে আনতে পারি, তখন দেখবেন এই এডিআর বলেন না যাই বলেন, তখন কিন্তু আমাদের প্রচলিত ব্যবস্থাই অনেক অনেক ডাইনামিক হয়ে যাবে। তখন আমাদের কিন্তু এডিআর হয়তো করতেও হবে না। এখানেই কিন্তু সমস্যা, যে আমাদের প্রচলিত মাধ্যমটাকে অনেক কথা হয়ে যাচ্ছে। শেষ কথা হচ্ছে, দেখেন বড় বড় ভালো ভালো গ্রাজুয়েটরা কোর্টে ওকালতি করছে না কেন, চিন্তা করে দেখেন, কেন তারা আজকে মাল্টি ন্যাশনালে জব খুঁজছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, বিদেশ চলে যাচ্ছে, ফিরে আসছে না? এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক। কিন্তু এই ব্রেইন গুলা কিন্তু সত্যি কথা অ্যাডভোকেসিতে দরকার। অ্যাডভোকেসি আমি মনে করি যে কোর্ট কাচারি হচ্ছে সব থেকে উপযুক্ত জায়গা, কারণ এতে করে আপনি সমাজের সব থেকে বেশি উপকার করতে পারবেন, মানুষকে আপনি একটা প্রপার সার্ভিস দিতে পারবেন, দোয়া পাবেন, সব থেকে বড় কথা। হ্যাঁ, এবং মানুষ কিন্তু আমাদের কাছে তাদের লাইফের সব থেকে বড় বড় প্রবলেম গুলো নিয়ে কিন্তু আসে, তাই না? সেখানে আমরা যদি ভালো সার্ভিস দিতে পারি, এর থেকে স্যাটিসফ্যাকশন আপনার কি হতে পারে আপনি আমাকে? তো যে কারণে আমাদের একসাথে কাজ করতে হবে, এবং আমি বিএলএ এবং সবাইকে অনেক অলওয়েজ ধন্যবাদ জানাই যে আপনারা কিন্তু এই করোনা চলে গেলে এগুলো বন্ধ করেন না, ঠিক আছে? হ্যাঁ, যে এটা চালু রাখতে হবে, যাতে করে আমরা সবাই সুযোগ পাই কথাবার্তা বলা, এবং এখানে সবাই আসবেন, বিনিময় করবেন, এতে করে সবাই আপনার থেকে যাবে আর্কাইভে, মানুষ 2-3 বছর পরেও হয়তো ভালো মন্দ কথা শুনবে, তারা যাচাই করতে পারবে। এবং এখান থেকে আমি কিন্তু অনেক কিছুতে পুরানা ওয়েবিনার থেকে কিন্তু আমি দেখে শিখে আসি কিন্তু অনেক জিনিস। তো ওইখানে ওনার কথাটা ভালো লাগছে, তখন শুনতে পারিনি ভালো মতো, আচ্ছা আজকে আবার দেখি, এটা একটা বিরাট প্রাপ্তি কিন্তু। এটার জন্য আমার একটু পয়সা টাকা খরচ করতে হচ্ছে তেমন কিছু কিন্তু, ঠিক আছে? সো আমার কাছে মনে হয় যে মানে থ্যাঙ্কস টু বিএলএ, আমি অ্যাডভান্স থ্যাঙ্কস দিয়ে আমার বক্তব্য শেষ করছি। তবে আমার মনে হয় যে আমাদেরকে মোটেও ডিসহার্টেন্ড হওয়া চলবে না, নেগেটিভ চিন্তা ভাবনা করা চলবে। সবাই আমরা একসাথে কিছু কিছু করে চেষ্টা করলে আমরা অনেক বড় কিছু ইনশাল্লাহ আমরা অ্যাচিভ করতে পারবো ভবিষ্যতে। আই এম ভেরি হোপফুল, এটা হচ্ছে কথা, আশা ছাড়া যাবে না। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার অ্যাপ্রিসিয়েশনের জন্য, এবং আশা করি আমরা আপনাকে আমাদের ভবিষ্যতে বিভিন্ন প্রোগ্রামের সাথে পাবো এবং আমাদের উদ্যোগগুলোর সাথে পাবো আপনাকে। আমরা প্রোগ্রামে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি সৈয়দ আব্দুল্লাহ আল হাবিব স্যারের কাছে যাব। স্যার, যেহেতু আমাদের স্যার বিএলএ তে আমাদের ইয়াং লয়ার্স এবং হচ্ছে স্টুডেন্টরাও এই ওয়েবিনার গুলো একটু বেশি দেখে, তাদের
দর্শকদের একটা মেজরিটি হচ্ছে এই পার্ট। তো আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান স্যার? এবং আরেকটি বিষয় স্যার, যে আপনি আপনার বক্তব্যের মাঝখানে বলেছিলেন যে আত্মীয় আইনগত সহায়তা কেন্দ্রের কথা। আমার যতটুকু ধারণা তারা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিজ গুলোর সাথে স্টুডেন্টদেরকে সাথে কোলাবোরেশনের মাধ্যমে বিভিন্নভাবে এই লিগাল এইডটাকে প্রমোট করা ট্রাই করছে। তো সেই ধরনের আসলে আপনাদের কোনো প্রোগ্রাম আছে কিনা জেলা লিগাল এইড অফিস গুলোর, যে যেখানে আপনারা স্টুডেন্টকে ইনভলভ করছে, ফর এক্সাম্পল ইন্টার্নশিপ অপরচুনিটিজ এর মাধ্যমে বা কোনো ক্যাম্পেইন বা ওয়ার্কশপের মাধ্যমে, এই ধরনের কোনো অপরচুনিটিজ আপনাদের আছে কিনা? এবং ভবিষ্যতের এই ফিল্ডটাকে আরো বেশি এনহ্যান্স করার জন্য আসলে যারা তরুণ লয়ার আছেন এবং লয়ার স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে স্যার যদি কিছু বলেন। জি, ধন্যবাদ ফারহান। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, তাদের আন্ডারে যে আমরা জেলা লিগ্যাল এইড অফিস কাজ করছি, তো আমাদের যে কেন্দ্র সংস্থা তারাও যে প্রচার প্রচারণার জন্য বিভিন্ন রকম কাজ করে থাকে। আমরা জেলা পর্যায়ে বিভিন্ন রকম কাজ করে থাকি। এছাড়া উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন প্রচার প্রচারণার জন্য কাজ করা হয়ে থাকে। আমরা যেমন এরই মধ্যে আমরা 2020 সালে করোনাকালীন সময়ে আমরা যখন ডিসেম্বর মাসের দিকে আমরা জেলা পর্যায়ে যে গভর্নমেন্ট বয়েজ স্কুল আছে তাদেরকে কুইজ একটা প্রতিযোগিতা ছেড়েছিলাম তাদের মধ্যে, যারা 8, 9, 10 পড়ে ছেলেপেলে, এদের মাঝখানে বয়েজ স্কুলের ক্ষেত্রে আইন বিষয়ে বিভিন্ন সংবিধান এবং যে জেনারেল কোশ্চেন গুলো আছে আইন বিষয়ে, পৌর জ্ঞানের সংক্রান্ত এই প্রশ্নগুলো আমরা তাদের ভিতর দিয়ে একটা কুইজ প্রতিযোগিতা করেছি আমার রাজবাড়ী জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে। এছাড়া আমরা জেলা গার্লস স্কুলে বিকল্প বিরোধ নিষ্পত্তির সুফল এবং কুফল এই বিষয়ে আমরা একটা প্রীতি বিতর্ক প্রতিযোগিতা করেছি। এছাড়া আমাদের এবং এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা বা কুইজ প্রতিযোগিতা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন লেভেলে বিভিন্ন জেলায় চলমান আছে। তো বিষয়টি হলো যে করোনা কালীন সময়ে আসলে এভাবে ওপেনলি প্রোগ্রাম করা যাচ্ছে না। হ্যাঁ, বাচ্চাদের স্বাস্থ্যগত ঝুঁকি আছে, নিরাপত্তা আছে এবং সবকিছু বিবেচনা এবং যে পাবলিক গ্যাদারিং এর বিষয়গুলো চিন্তা করতে হয়। তো ফলে আসলে ওভাবে আমরা করতে পারছি না। তারপরেও আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন পর্যায়ে এই স্কুল, কলেজে, হ্যাঁ, ইউনিভার্সিটিতে কুইজ বিতর্ক বা আলোচনা সভা করা হচ্ছে। এছাড়া আমাদের যারা ক্লায়েন্ট আছে, যারা আমাদের সেবা গ্রহণ করেছে, তাদের আমরা গণশুনানির অনুষ্ঠান করি। গণশুনানি করা হয় যে আপনারা তো আমাদের অফিস থেকে আইনগত সহায়তা পেয়েছেন, তা আপনার অভিমত কি? তো আমাদের এটার কোনো পজিটিভ দিক আছে কি বা নেগেটিভ দিক আছে, বা সেবাটা আরো কিভাবে ভালো করা যায়, আরো কি কি সেবা দিলে বা কিভাবে সেবাটা আপনি পেলে আরো সন্তুষ্ট হতেন, এই বিষয়ে মতামত নেওয়া হয় গণশুনানির মাধ্যমে। এছাড়া আমাদের বিভিন্ন জেলায় লিগ্যাল এইড অফিসারগণ উঠান বৈঠক করে থাকে ইউনিয়ন পর্যায়ে, বিভিন্ন গ্রামে যায়। গ্রামের যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে, বিশেষ করে নারী, মহিলা ও শিশু যারা আছে তাদেরকে নিয়ে উঠান বৈঠক করা হয়। এই ক্ষেত্রে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, আর্থিক সংশ্লিষ্টতা আছে বা তারা সহায়তা করে। যারা পার্টনার আছে আমাদের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পার্টনার আছে, তারা সহায়তা করে। এভাবে বিভিন্ন ধরনের মানে অনুষ্ঠান প্রচারণা করে থাকে। এছাড়া জেলা তথ্য অফিস আছে, তাদের মাধ্যমে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন টিভিসি, তারপর ছোট নাটিকা এবং বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করা হয়ে থাকে। এছাড়া এই যে পোস্টারিং, তারপর বিলবোর্ড স্থাপন, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড স্থাপন করা হয় জেলা পর্যায়ে এবং বিভিন্ন উপজেলা পর্যায়ে। জেলখানায়, প্রত্যেকটা জেলার জেলখানার সামনে আপনি লিগ্যাল এইডের বড় বিলবোর্ড দেখতে পাবেন। প্রত্যেকটা থানায়, প্রতিটা থানা বলতে পুলিশ স্টেশন বোঝাচ্ছি, পুলিশ স্টেশনে আপনি লিগ্যাল এইডের পোস্টার পাবেন আপনি, যাতে থানায় তো প্রচুর লোকের সমাগম হয়, তো বিপদে পড়ে মানুষ যায় জিডি করতে, এফআইআর করতে, তো কিংবা সারেন্ডার করতে আসামিরাও যায় সময়। তো যাতে তারা এই মানে এই পোস্টার গুলাতে বিস্তারিত বিবরণ থাকে কম বেশি, মানে কি নোট আকারে যে কারা কারা সেবা পাবে, কি ধরনের সেবা পাবে, হ্যাঁ, বা কিভাবে অ্যাপ্লাই করা যায়, বা এই যে টোল ফ্রি নাম্বারটা দেওয়া থাকে, যে কোনো ভাবে যাতে তারা মানে একটা সেবা নিতে পারে। এছাড়া দেখা যায় যে আমাদের যে জেলা পর্যায়ে মাসিক সভা হয়, হ্যাঁ, জেলা কমিটি, লিগ্যাল এইড জেলা কমিটির একটা মাসিক সভা হয়, সেখানে
মাননীয় জেলা ও দায়রা জজ বাহাদুর সভাপতিত্বে। সেখানে জেলা প্রশাসক থাকেন, জেলা প্রশাসক মহোদয় থাকেন, পুলিশ সুপার থাকেন এবং জেলার যারা বড় কর্মকর্তা তারা থাকেন, জেল সুপার থাকেন। হ্যাঁ, তো ফলে দেখা যায় যে এই লিগ্যাল এইডের যে কার্যক্রমটা এটার সাথে আসলে সবাই জড়িত। একটা জেলার যে কোর অফিসাররা আছেন সবাই কম বেশি জড়িত এবং তাদের সহযোগিতা আন্তরিকতা আমরা কম বেশি পাই। এছাড়া দেখা যাচ্ছে যে যে জেলা কারাগার আছে, জেলা যে কারাগার আছে সেখানে পুলিশ সুপার এবং জেল সুপারকে যথাযথভাবে নির্দেশনা দেওয়া আছে এবং ফর্মস দেওয়া আছে। যদি তাদের কোনো আত্মীয় স্বজন যোগাযোগ না করে কিংবা জামিন করাতে সহায়তা না করে সেই ক্ষেত্রে তারা চাইলেই ওই জেল সুপার বা ওনাদের সাথে যোগাযোগ করে ফর্ম ফিল আপ করে তারাই সহযোগিতা করে। তাদের লোক মানে সেট আপ করা থাকে যে কাদের আইনগত সহায়তা প্রয়োজন, কার পক্ষে আইনজীবী নেই জামিন করানোর জন্য, আইনগত পরামর্শ বা রিপ্রেজেন্ট করার জন্য কোর্টে কার নেই। তো তারা এরকম ভাবে ফর্ম ফিল আপ করে আমাদেরকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে পাঠান তালিকা করে করে যে এই আসামি, এই মামলার এই আসামি, এই ঠিকানা, এই ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আছে, এখন তার পক্ষে তার আত্মীয় স্বজন নেই বা তার মানে কোনো আইনগত সহায়তা, আইনজীবীর কোনো সহযোগিতা নিতে পারছেন না, ফলে দেখা যাচ্ছে যে জামিন করতে। আমরা সবাইকে এই জাতীয় সকল আসামি, আমরা তো দেখেছেন যে বললাম যে প্রায় ৯,৫০০ কারাবন্দীকে আইনগত সহায়তা দেওয়া হয়েছে পুরো বাংলাদেশে গত ওই যে 19-20 অর্থ বছরে। এভাবে ধারাবাহিকভাবে কার্যক্রম করে যাচ্ছে আর কি লিগ্যাল এইড আর কি। তো আর আরেকটা বিষয় হচ্ছে যে এই কনসেপ্টটা যে জিনিসটা আছে যে আইনগত সহায়তা প্রদান আইন, এটা 2000 সালে যখন এনাক্ট করা হলো, এরপর আসলে 2009 সাল পর্যন্ত আসলে খুব একটা বেশি কাজ হয়নি। আসলে 2009 এর পর থেকেই মূলত আসলে প্রত্যেকটা জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে, তারপর কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, কর্মকর্তাদেরও পদায়ন করা হয়েছে বিভিন্ন। তো আসলে এই 12 বছর আসলে খুব বেশি সময় না। তো এটা এত অল্প সময় আসলে কাজে কর্মে কিছু ভুল ত্রুটি আছে, সীমাবদ্ধতা আছে, তারপরেও মানে এগিয়ে যাচ্ছে সবার পরামর্শ এবং আন্তরিকতার মাধ্যমে। আস্তে আস্তে আমাদের যেই সীমাবদ্ধতা আছে, কাজে কর্মে যে ভুল ত্রুটি আছে, আমরা সেটা ইনশাল্লাহ সবার পরামর্শ ক্রমে এবং সহযোগিতার মাধ্যমে আমরা এটা কারেকশন করে আরো এগিয়ে যাব, যাতে প্রান্তিক পর্যায়ের জনগণ আইনগত সেবা, বিনামূল্যে যে আইনগত সেবা সরকার দিচ্ছে বর্তমানে, এটা যাতে সবাই পায়। আর আমাদের বর্তমান সরকারের যে ম্যান্ডেট, এটা ছিল যে এই যে 2013 সাল থেকে 28শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়ে থাকে জাতীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে। তো এর মাধ্যমে যথেষ্ট মানে এখানে বিভিন্ন পর্যায়ের সাধারণ জনগণ, তারপর এই যে আইনজীবী, তারপর কোর্ট স্টাফ, তারপর স্কুল কলেজের বাচ্চারা এবং সাধারণ মানুষ প্রচুর অংশগ্রহণ করে, র্যালি হয়। তারপর এটা মানে এই দিবসটা যথাযথভাবে আলোচনা সভা করা হয়, পথনাটক করা হয়, বিভিন্ন সভা সেমিনার করা হয় প্রচার প্রচারণার জন্য। এটা আসলে এগিয়ে যাচ্ছে আর কি। তো ধন্যবাদ স্যার আমাদেরকে সুন্দর ব্রিফ করার জন্য এবং তার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আর প্রোগ্রামটিকে আর বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর খালিদ হামিদ চৌধুরী স্যার এবং জনাব সাইদ আব্দুল্লাহ আল হাবিব স্যার। আপনাদের মূল্যবান সময়ের মাঝখান থেকে আসলে যে বিএল এর জন্য এবং দর্শকদের জন্য আপনারা সময় বের করে আজকে আমাদের সাথে এসেছেন এবং রাতেও এত রাত পর্যন্ত আজকে আমাদের সাথে এই প্রোগ্রামে ছিলেন, এই জন্য আপনাদের বিএল এর পক্ষ থেকে, বাংলাদেশ লয়ান্সের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আশা করছি ভবিষ্যতে আমাদের প্রোগ্রামগুলোতে আমরা আপনাদেরকে আপনাদের সাথে এবং আমাদের দর্শক মন্ডলী আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। এবং সেই সাথে যে দর্শক মন্ডলী আমাদের সাথে প্রোগ্রাম জুড়েছিল, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী প্রোগ্রামগুলোতে আমন্ত্রণ জানিয়ে আজকে প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। শুভরাত্রি। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।